মিউজিকের প্রতি আমার জন্ম থেকেই খুবই ইন্টারেস্ট। কারণ আমার বাবাকে আমি দেখতাম যে যখন আমি খুবই বাচ্চা ছিলাম, 3-4 বছর বয়স, দেখতাম যে আমার বাবাকে বসে বসে ওই লালন গীতি গাইতেছে, ফোক গান গাইতেছে। ফলে আমার ওই ধরনের মিউজিকের প্রতি বলা যায় জন্ম থেকে ইন্টারেস্ট। এরপর আমার রক গানের প্রতি যে ইন্টারেস্টটা আসলো, এটার মূল কারণ ছিল আয়ুব বাচ্চুর যে অ্যালবাম, কষ্ট অ্যালবাম, সেই কষ্ট অ্যালবামে ওই কোনো সুখের ছোঁয়া পেতে নয় যে গানটা ছিল, ওই গানটা শোনার পর থেকেই আমার দেখা গেলো যে রক গানের প্রতি একটা বিশাল ইন্টারেস্ট তৈরি হইলো। এরপর তো মানে যেটা হয়েছে যে একটা সময় যখন আমি সিদ্ধান্ত নিলাম যে জীবনে শুধু লেখালেখিই করব, অন্য কোনো কিছু করব না, তো তখন আমি আয়ুব বাচ্চুর যে হাসতে দেখো গাইতে দেখো গান, যেটা দেখো না কেউ হাসি সে নীরবতা, ওইটাকে মোটামুটি আমার লাইফের একটা মোটর জায়গা থেকেই ফিল করার চেষ্টা করি। কারণ ক্রিয়েটিভ জার্নিতে আসলে শেষ পর্যন্ত এটা একটা মিলানকলিক জার্নি, এবং এখানে আমরা অন্য মানুষের অনেক কথা শুনি, তাদের কথা তাদেরকে আনন্দ দেই, কখনো তারা আমাদের কথা ইমোশনাল হয়, কিন্তু শেষ পর্যন্ত আমাদের যে অপার নিঃসঙ্গতা এবং আমাদের ভেতর যে রক্তাক্ততা, এটা আসলে আয়ুব বাচ্চুরের গানে যতটা সুন্দরভাবে ফুটে ওঠে অন্য গানগুলো ফিল করা যায় না। তো আমার খুবই দুর্ভাগ্য না, মানে এটা আমার এক ধরনের বোকামি যে আমি বাবুল ঈশ্বরে 120 এপিসোড করছি, কিন্তু আয়ুব বাচ্চুর, যার কারণে আমার রক গান শুরু হয়েছে শোনা, তাকে নিয়ে কোনো এপিসোড করে নেই। অবশ্যই এটার পিছনে আরেকটা বড় কারণ হলো যে যেহেতু আমি কিছুদিন পরেই জেমসের দিকে শিফট হয়ে গেছি, ফলে জেমস নিয়ে এপিসোড আমি অনেকদিন আগে করলেও এরপরে আয়ুব বাচ্চুর কথা মনে হয় নাই। তো আরও একটা বড় সমস্যা হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলার জন্য লোকজন পাওয়া মুশকিল। হ্যাঁ, আয়ুব বাচ্চুর বিষয়ে অনেক জানে, এরকম মানুষ অনেক আছে, মিউজিক লাভার অনেক আছে, কিন্তু দেখা যাচ্ছে তারা শুধু ইনফরমেশন দেয়। ইনফরমেশন তো গুগলেও পাওয়া যায়, কিন্তু এই বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করা, এই বিষয়টা নিয়ে ভাবা বা অন্যরকম কোনো পার্সপেক্টিভ থাকা, এরকম মানুষ আসলে বাংলাদেশেই কম। এটা শুধু আসলে আয়ুব বাচ্চু না, যে কোনো টপিকেই, এটা বাবুরের সাথে শো করতে গেলে বুঝি। তো এরকম একজন মানে ইয়ের বাইরে, মানে এই ঘেরাটোপের বাইরে একজন মানুষ হচ্ছে শেখ নাবিল হোসেন। আমি ওনাকে গাঙ্গুয়া বলি, আমার বন্ধু মানুষ। বাবুলের সাথে অলরেডি আগে 3বার আসছেন উনি, আজকে 4 নম্বরবার আসছেন। তো উনি যেহেতু মিউজিক নিয়ে আসলে অবসেসড, ওনার এই প্রচুর ইনফরমেশন যেমন মনে থাকে, এগুলোর বাইরে বাইরে উনি অনেক কিছু ব্যাখ্যাও করেন। যেমন ওনার জেমসের যে পদ্মপাতার জল যে গানটা, ওইটা উনি যে একটা কমেন্ট, ওটা সম্ভবত কয়েক হাজার ভাইরাল হয়ে গেছে ইউটিউবে। তো এই জন্য মনে হলো যে আয়ুব বাচ্চু নিয়ে শো করার জন্য ওনার সাথে আবার ডাকা যাইতে পারে। একজন গেস্ট 10বার আসতে পারে, যে তার 10 রকম ইন্টারপ্রিটেশন থাকে কোনো বিষয়। তো আয়ুব বাচ্চুর সাথে শো করার জন্য আজকে যে হলুদ পাঞ্জাবি পরছি, হলুদ পাঞ্জাবি দেখলে লোকজন হিমো বলা শুরু করে, এবং যেটা হয়েছে যে আমার সাথে যারা ক্লোজলি মিশে তারা সবাই বলে যে আসলে হুমায়ুন আহমেদ তো আমাকে না দেখেই আমার ক্যারেক্টারাইজেশন করছিল। বাট আমি এইটাকে, হলুদকে ঠিক আমি হিমুর জায়গা থেকে দেখি নাই, আমি হলুদকে দেখি হচ্ছে এক ধরনের এনার্জির জায়গা থেকে, এক ধরনের তারণ্যের জায়গা থেকে, এবং যেটা হয় যে বসন্তের জায়গা থেকে। সো সেই জায়গা নিয়ে আসলে করা, মানে হলুদ ড্রেসটা পরা, আমি পার্সোনালি নিজের ক্যারেক্টার নিজেই খুব ভালো পোর্ট্রে করতে পারি, আর একজনের উপরে নির্ভর করে পোর্ট্রে করার কোনো প্রয়োজন নাই। অনেক লম্বা এন্ট্রি দিলাম, এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমি রিসেন্টলি লাস্ট 1.5-2 বছর ফিল করে যে কোনো ক্রিয়েটিভ মানুষের আসলে বাঁচা উচিত 58-59 বছর পর্যন্ত, এর বেশি বাঁচলে তা অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হয়। এবং এই রিয়েলাইজেশন আসার ক্ষেত্রে আসলে 2018-তে আয়ুব বাচ্চু যখন মারা গেলেন, তখন আমি একটা স্ট্যাটাস লিখছিলাম যে পারফেক্ট টাইম টু ডাই। তো তখন দেখলাম যে ওনার বয়স আসলে 58-59 এরকমই ছিল। তো অনেক কথা বলে ফেললাম, এত কথা বললে আসলে তাহলে গাঙ্গুয়া কী বলবে, তো এই জন্য গাঙ্গুয়ার থেকে কথা বলার সুযোগ দিই। আচ্ছা, প্রথমে আমি একটু অফ ট্র্যাক, একটু অন্য জায়গা থেকে শুরু করি। সেটা হলো যে আয়ুব বাচ্চুর এত গান, কিন্তু আয়ুব বাচ্চুকে নিয়ে কথা বলতে গেলে সবাই সবার আগে গিটারের কথা বলে, মানে উনি গিটারিস্ট, ওনার ভোকালিস্টের কথাটা পরে আসে। তো বাংলাদেশে তো সাধারণত জনপ্রিয় যারা হয় তারা ভোকালি থাকে, যেমন জেমসকে বলতে গেলে বা শাফিন আহমেদের কথা বলতে গেলে, তখন তাদের গিটার প্লেয়িংয়ের কথা কিন্তু সচরাচর আসে না। যদিও শাফিন আহমেদ বেস গিটার প্লে করে ভোকাল হইতেন, বেশ টাফ কাজ, খুবই টাফ, তা আসে না। তো আয়ুব বাচ্চুর ক্ষেত্রে ওনার ভোকালকে ছাপিয়ে গিটারিস্ট নিয়ে এত মাতামাতির কারণটা কি আপনার কি মনে হয়? এইটার কারণ হলো বাংলাদেশের আজ পর্যন্ত জনপ্রিয় ব্যান্ড অনেক অনেক জনপ্রিয় ব্যান্ড, নতুন জেনারেশনের 2000 পরের অনেক জনপ্রিয় ব্যান্ড আছে, আমি নিজেও তাদের অনেকগুলোর ফ্যান। কিন্তু সত্য বলতে যে আমরা যদি রক আইকন কয়েকজন চিন্তা করি, যে পার্সোনাল পপুলারিটি, জাস্ট একজন সিঙ্গেল রকস্টার হিসেবে পপুলারিটি,
সেইটা বাংলাদেশে মূলত খুব অল্প কয়েকজন, এবং তার ম্যাক্সিমামই হলো ওই 90 দশকের এই মানুষগুলাই, এই জেমস, আয়ুব বাচ্চু, হাসান, শাফিন আহমেদ, এককালে মাকসুদ ছিলেন, বা পরের এসে বেইস বাবা সুমন, হ্যাঁ, বা জন কবির, লিঙ্কন আর্টস, এরা ওই লেভেলে এতটা না, আমি কিছুটা, যে না বেইস বাবা সুমন অনেক পপুলার। তো যাই হোক, তো এদের মধ্যে একটা মানুষ শুধুমাত্র ব্যতিক্রম, সেটা আয়ুব বাচ্চু। কারণ হলো অন্যদের, তুমি যেটা বললা যে অন্যরা রক আইকন 90 দশকের বাকিরা, কিন্তু তাদের মানে তারা যে ইনস্ট্রুমেন্ট প্লে করে, প্রথম কথা ওই জিনিসটাকে তারা নিজেরাও ওইভাবে অবসেশন হিসেবে এতটা নেয়নি, যেটা আয়ুব বাচ্চু গিটারকে নিয়েছিলেন। এবং আরও কিছু ব্যাপার আছে, সেটা হলো ধরো জেমস কিন্তু দুর্দান্ত গিটারিস্ট, এটা যারা অনেক গিটার শোনে আগের কনসার্টগুলোতে লিড গিটার, হ্যাঁ না খুবই এখনো খেয়াল করে দেখবা যে মাঝে মাঝে সে খুব দারুণ বাজায়। কিন্তু জেমস নিজেকে কখনোই মানে ওই যে গিটারিস্ট হিসেবে একটা গিটার প্লেয়িং বা এই জিনিসগুলোর মধ্যে একটা শোম্যানশিপের ব্যাপার আছে, এই জিনিসটা জেমস কখনোই করেনি। জেমস উনি সবসময় ব্যস্ত ছিলেন, মানে মূলত মন দিয়েছেন হলো গান গাওয়ার দিকে, গান গাওয়া, দর্শক মাতানো, এখানে মনোযোগ দিয়েছেন। শাফিন আহমেদও বেস গিটারিস্ট হলো, সবাই মানে মূলত উনি মনোযোগটা ছিল গান গাওয়ার দিকে। আর হাসান তো পুরোপুরি গায়ক, মানে সে কোনো ইনস্ট্রুমেন্টই প্লে করতো না। না। কিন্তু 90 দশকের রক তারকাদের মধ্যে একমাত্র আয়ুব বাচ্চু, উনি গিটার প্লেয়িংটা যে এনজয় করা যায়, মানুষ মানে গানের পাশাপাশি গিটার প্লেয়িংটাও যে চরমভাবে এনজয় করতে পারে, মানে গিটার প্লেয়িং শুনে মানুষ লাফাবে, চিৎকার করে উঠবে, এটা একমাত্র দেখিয়েছেন আয়ুব বাচ্চু। মানে বাংলাদেশে তো দুর্দান্ত গিটারিস্ট আরও অনেকে আছেন, আয়ুব বাচ্চু একদম টপ লেভেলের একজন, আমি বলবো বেস্ট 3 না, আমার মতে বাংলাদেশের সেরা 3 গিটারিস্ট হলো আয়ুব বাচ্চু, কমল ওয়ারফেজের, আর অনি হাসান। অনি হাসান তো এদের তুলনায় অনেক জুনিয়র, হ্যাঁ জুনিয়র, কিন্তু অনি হাসান আবার মানে কিছু কিছু ব্যাপারে বলা একদিক থেকে সে সবচেয়ে টপেই চলে গেছে, যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু মানে এই যে 3জন, হ্যাঁ, এই 3জনের মধ্যেও কিন্তু মানে আয়ুব বাচ্চু যেহেতু বাকি 2জনের চেয়ে পপুলারিটি কয়েকশো গুণ বেশি, বাকি 2জনকে বাংলাদেশের মানুষ কত মানুষ চেনে, আমজনতা চেনে, আয়ুব বাচ্চুকে চেনে সবাই, প্রায় সবাই। হ্যাঁ, কিন্তু সেটা তো গিটারিস্ট হিসেবে নাম, তার ওই গানের কারণে, না গানের কারণে চেনে, যদি গান গাইতো হয়তো তখন একটা কম্পেয়ার করা যেত। হ্যাঁ না ওইটাই যে আয়ুব বাচ্চুকে চেনে, আমি আয়ুব বাচ্চুর কথা বলছি, যে আয়ুব বাচ্চু গিটার জিনিসটাকে এমনভাবে, মানে সে যে একজন গিটারের প্রতি তার ভালোবাসা কোন লেভেলের, এই জিনিসটা, এবং তার মানে গিটার প্লেয়িং চরম হাই লেভেলে, সেটা তো আছেই, সব মিলেই যে মানে সোজা কথা হলো যে আয়ুব বাচ্চু এমনভাবে নিজের গিটারিস্ট পরিচয়টাকে মানুষের কাছে ফুটিয়ে তুলতে পেরেছে, যে ধরো গ্রামের বা ধরো একজন রিক্সা চালক বা একজন শ্রমিক, তাদের মধ্যে যারা আয়ুব বাচ্চুর ফ্যান আছে, তাদের আমার ধরনের প্রায় সবাই জানে যে আয়ুব বাচ্চু খুব ভালো গিটার বাজায়, কারণ তার আয়ুব বাচ্চুকে আজীবন দেখেছে একটা গিটার হাতে, যখন আয়ুব বাচ্চুর চেহারা দেখেছে, মানে গিটার ছাড়া মানে সিঙ্গেল আয়ুব বাচ্চু, তার যে কোনো কনসার্টেও তো সে প্রচুর জ্যামিং করে, সেগুলো তো আছে, মানে তার ধরো একটা কোনো ছবি, কোথাও পেপারে একটা ছবি ওই গিটার সহ, টিভিতে ধরো যে মৃত্যুর পরে তার যে সব প্রত্যেকটা যে কয়টা স্টিল পিকচার সব গিটার সহ, প্লাস মানে গিটার প্লেয়িংটাকে নিজের গানে, এতগুলো গানে আয়ুব বাচ্চু মানে নিজের গিটার সত্তাটাকে এনেছেন। যেমন রূপালী গিটার গানের কথা তো সবাই জানে, এবং আমি সবসময় ভাবতাম যে আয়ুব বাচ্চু যেদিন মারা যাওয়ার পর ঠিক যখন আমি শুনবো মৃত্যু সংবাদ, আমার মানে আনমনে এই রূপালী গিটার ছেড়ে একদিন চলে যাবো দূরে, এই গানটা বেজে যাবে, ঠিক সেটাই হয়েছে। এটা আমিও ফিল করতাম, হ্যাঁ, যখন যেমন জেমস মারা গেলে যেদিন বন্ধু চলে যাবো, হ্যাঁ একদম ওইটা। আয়ুব বাচ্চু যখন ওই 2018 সালের 18 অক্টোবর সকালে যখন শুনলাম, নিশ্চিত হলাম যে আয়ুব বাচ্চু মারা, আমার মাথায় তখন শুধু একটাই গান, রূপালী গিটার। এই রূপালী গিটার মানে এটা তো একটা বলা যায় একদিক থেকে একটা অমর গান, যে এটা মানে এই গান দিয়ে আয়ুব বাচ্চুকে মানুষ মনে রাখবে, মানে এই প্রাসঙ্গিকতার কারণে। আয়ুব বাচ্চু পুরো ক্যারিয়ারের সাথে যদি আমরা করি, এছাড়াও আয়ুব বাচ্চু আরও অনেকগুলো গানে নিজের গিটারিস্ট সত্তাটাকে এনেছে, যেমন প্রিন্স মাহমুদের সুরে, অবশ্যই তুমি শুনেছো, গিটার ও গান, ওই যে মানে পিয়ানো অ্যালবাম, যে অ্যালবামে জেমসের বাংলাদেশ গান, ওই অ্যালবামেই যে আজ এই গিটার এই গান,
তোমাদের ভালোবাসা প্রেরণায়, এরকম লিরিকের আর কি। ওইটা অতটা জমে নাই, না জমলেও কিন্তু ওই যে নিজে গিটারিস্ট সত্তার প্রকাশ। এছাড়াও তার সময় একক অ্যালবাম যেটা, ওই অ্যালবামে উনি নিজেকে ঘোষণা দিয়েছিলেন যে উনি হলেন ভাড়া খাটা গিটারের শ্রমিক, এই শিরোনামে একটা গান আছে। আচ্ছা, তো এই যে বারবার নিজের গিটারিস্ট সত্তাটাকে নিয়ে আসা, মানে উনি মুখেও সবসময় এই কথাটা অনেক মানুষই জানতো। উনি বলেছেন যে একটা সময় হয়তো আসবে আমি আর গান গাইতে পারবো না, তখন আর গান গাবো না, শুধু বাজিয়ে যাব। তবে এটা আসলে হয়নি। উনি শেষ পর্যন্ত দুটোই করেছেন, যদি শেষের দিকে প্রচন্ড অসুস্থ থাকার কারণে। 2011 পরে তো সে 11 না, আর একটু পরে 13, তার যখন হার্ট 30% অ্যাক্টিভ, এটা 13 সালের পরে, 14 তখন সালের তো তার দিকে গলা আওয়াজই বের হতো না বলতে গেলে। তখন কিন্তু উনি গান গেয়ে গেছেন, মানে কিন্তু তার খুব মানে কষ্ট হতো তার গান দেখতে তখন। হ্যাঁ কষ্ট খারাপ হতো, লাগতো তার জন্য। খুবই খারাপ লাগতো যদি কিন্তু ওইটাই আর কি, মানে আমার ব্যাপার ছিল যে উনি এটা মানে আমার গিটারিস্ট সত্তাটাকে আমি প্রকাশ করবো। এমনকি শেষের দিকেও একদম তার জীবনের শেষ 3-4 বছর যেটা দেখতাম যে একটু নতুন জেনারেশন, মোটামুটি জেনজির কাছাকাছি জেনারেশন যারা লেট মিলেনিয়াল আমাদের, যাদের মধ্যে তাদের ওই পুরান গানগুলো একটু কম জনপ্রিয়, সেরকম কনসার্টে দেখতাম। তো উনি শেষের দিকে, যদিও এটা আমিও পছন্দ করিনি, উনি কনসার্ট জমানোর জন্য গিটারে ওই সাপের সুর তুলতেন। আমি জানি না তুমি দেখেছো কিনা। মানে উনি চিন্তা করতে যাচ্ছে ঠিক আছে একটু কমার্শিয়ালাইজ করতে হবে পারফরমেন্স। আমার বেসিক্যালি যখন দেখলাম যে তার গাইতে খুব কষ্ট হয়, এরপর আসলে ওনার গান দেখতে আমার খুব খারাপ লাগে। হ্যাঁ ওই শেষের দিকে, এই জন্য আমি ওনার কনসার্টে পরের দিকে অ্যাটেন্ড করি। আমি পরে ভিডিও আমি অ্যাটেন্ড করি। আমি 2013 সালের পরে তার কোনো লাইভ কনসার্ট দেখিনি, কিন্তু আমি ওই যে ভিডিও দেখেছি। তো দেখেছি মানে তখনও ওই যে গিটার দিয়ে উনি ওই যে নাগিন টাইপের সুর বাজাতেন, এতে আবার দর্শক জমে যেত। সোজা কথা তার মতো গিটারকে ধ্যান জ্ঞান আর কেউ করেনি। এই জন্য আয়ুব বাচ্চু বলতেই, কেউ যদি চোখ বন্ধ করে আয়ুব বাচ্চু একটা গিটার সহ হ্যাট পরা বা মাথা বা করা, ওই যে মাথায় কাপড় বাঁধা ফ্যাশন ছিল এককালে ওনার, কোনো সোজা কথা গিটার সহ তাকে দেখতে পাবে কল্পনা। আচ্ছা, এইটাকে যদি আমরা আরেকটু করি, মানে আরেকটু পেছন ফিরে যায়, ওনার তো শুরু হয়েছিল সোলসে উনি গিটারিস্ট ছিলেন। হ্যাঁ যদি বড় ব্যান্ড বলি সোলসে, কিন্তু তার আগেও কিন্তু তার একটু ইতিহাস আছে। ঠিক আছে, সেটা আমি বলতে বলি। হ্যাঁ সেটা মানে আমার যেটা জানার যে উনি যেহেতু সোলসে গিটার প্লেইং করতেন এবং সোলসের গান মূলত কিবোর্ড নির্ভর ছিল, ওনার ওই সুরের সাথে আসলে হচ্ছিল না, মানে সোলসের একটা কনফ্লিক্ট হতো, সেখান থেকে উনি আসলে সোলস থেকে বের হয়ে গেলেন। তো তাহলে ওনার ভোকাল হয় এটা কি তাহলে আসলে বাই অ্যাক্সিডেন্ট, মানে উনি কি আসলে যদি সোলসের সাথে ওনার জমে যেত তাহলে কি ওনাকে আমরা এই মানাম আহমেদ যেরকম সারা জীবন শুধু বাজাই গেছে, ওনাকেও কি তাহলে আমরা আসলে ওইরকম একজন মিউজিশিয়ান হিসেবেই পাইতাম, মানে ভোকাল হিসেবে পাইতাম না? এটা আপনার কি মনে হয়? বা ওনার এই যে গিটারিস্ট হিসেবে ওনার যে অবসেশন বা ওনার যে রিকগনিশন, এইটার পেছনেও ওনার আসলে ক্যারিয়ার শুরুতে যেহেতু উনি গিটারিস্টই ছিলেন, ওই ব্যাপারটাই ক্যারি করছে। হ্যাঁ না অবশ্যই না, ভোকাল হওয়ার চিন্তা আয়ুব বাচ্চুর সবসময় ছিল। এটা ছিল কারণ আমি বলি আয়ুব বাচ্চুর আমি প্রথম দিককার একদম শুরুতে তার যখন ক্যারিয়ার শুরু হয়, আগলি বয়েজ নামে একটা ব্যান্ড, এটা 76-77 সালে দেখে আয়ুব বাচ্চু একদম কিশোর, 16-17 বছর বয়স। আগলি বয়েজ নামে একটা ব্যান্ডের ভোকাল হিসেবে আয়ুব বাচ্চুর ক্যারিয়ার শুরু হয়, যেটা 2-1 ছবি পাবা, ইন্টারনেটে পাবা, আছে সাদা কালো ছবি আছে। ওই সময়ে আমি কিছু মজার কাহিনী পড়েছিলাম অনেক আগে। আয়ুব বাচ্চু মানে গান গাওয়ার চেষ্টা করতেন, কিন্তু অত্যন্ত বাজে ছিল তার গলা। মানে আয়ুব বাচ্চু গান ধরলেই সবাই পচানি শুরু করতো যে এবার চিটাগাঙের ভাষা আমি অর্থ চাই না বলতে, ওজিয়া বাচ্চু গান গায়। ওজিয়া মানে খুব খারাপ কিছু আর কি, হ্যাঁ মানে ফালতু টিটকারি মেরে ওজিয়া বাচ্চু আবার গান গায়, এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ মানে আয়ুব বাচ্চু নাকি তখন গান ধরলেই বলছে হ্যাঁ খুব ভালো গিটার বাজাচ্ছে, ভেরি গুড, যেই গান ধরতো অমনি দেখা চলে যেত অনেকে, বলতে ওজিয়া বাচ্চু গান গায়। হ্যাঁ মানে এত কুখ্যাত ছিল তার ভয়েস। হ্যাঁ আমার এই প্রসঙ্গে মনে পড়লো পেপসির একটা বিজ্ঞাপন আপনি দেখবেন, ওই যে হ্যাঁ না ওইটা হয়তো কিছুটা এটার সাথে মিলে, পেপসির বিজ্ঞাপন যে দেখাতো যে তোমাকে দিয়ে কখনো গান, ওটা রিয়েল না। হ্যাঁ সে তো জানি, মানে হয়তো হ্যাঁ এটা আছে। আয়ুব বাচ্চু প্রথম দিকে তার গান খুবই কুখ্যাত জিনিস ছিল চিটাগাঙের ওই মিউজিক সিনারিওতে, যে ছেলেটা এত ভালো গিটার বাজায় কিন্তু গান গায় কেন, গান গাইলে মেজাজ গরম হয়ে যায় সবার, এরকম একটা ব্যাপার ছিল। তুমি বোঝো যে সেই আয়ুব বাচ্চু মানে পরবর্তীতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে পপুলার রকস্টারদের একজন, মানে গিটার প্লেয়িং বাদ দাও, গান দিয়েই তার মানে ভালো গান, জনপ্রিয় গানে কোনো শেষ নেই। এইটা সম্পূর্ণ এইটাই প্রমাণ যে আয়ুব বাচ্চু কী জিনিস। কারণ হলো
মানে অনেকে আছে যে যারা শুরুতে শুরু করে হলো দারুণ ভোকাল দিয়ে, দারুণ ভয়েস নিয়ে আসে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তাদের ক্যারিয়ার হয় না। আর সেখানে আয়ুব বাচ্চু, ওনার গলার প্রথমে ভালো ছিল না, সাধনা করে চেষ্টা করে করে এই সেটাকে নিয়ে যায়। যেমন আগলি বয়েজের পর তুমি এটা ধরুন তুমি জানতা, সেটা হলো জেমসের যে ফিলিংস ব্যান্ড, এই ফিলিংস ব্যান্ডে কিন্তু জেমস ঢোকার আগে ছিল আয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ। ওই ফিলিংস ব্যান্ডটা মূলত মগ রাজার ছেলে যে তার ব্যান্ড ছিল, সেই ব্যান্ডে 80-র দশকের লাস্টের দিকে কুমার বিশ্বজিৎ আর আয়ুব বাচ্চু এরা জয়েন করেছিল। এরা তো ফ্রেন্ড ছিল। হ্যাঁ, ওই সময় আর কি আয়ুব বাচ্চুর ভোকাল ট্রেনিং একটু শুরু। পরে 80-র দশকের শুরুর দিকে ব্যান্ড ছেড়ে দিল, পরে ওই ব্যান্ডে জেমস পরে জয়েন করে, জেমস ফান্টি ওনারা পরে জয়েন করেন। তো এরপর আয়ুব বাচ্চু দারুণ গিটার প্লেয়িংয়ের কারণে ওই ফিলিংস থেকে সোলস নিয়ে নেয় আয়ুব বাচ্চুকে। সোলস তো তখন বাংলাদেশ একটা ক্রেজ, মানে তাদের ফার্স্ট অ্যালবাম যেটা সুপার সোলস, ওইটা 82 সালে আসে। তো অ্যালবাম বেরোতে বাংলাদেশের সোলস তখন একটা অন্যরকম জিনিস। যারা ব্যান্ড মিউজিকের খবরাখবর রাখে তাদের কাছে সোলস অন্য জিনিস। যে আজম খানের পপুলারিটি ঠিক আছে, আজম খান পপ গুরু বাই, কিন্তু ব্যান্ড হিসেবে প্রথম যেটা, সেইটা বাংলাদেশে প্রথম মানুষের মাঝে পপুলার যেটা, সেটা সোলসই হয়েছিল। পরে তো সোলস ভেঙে আর অনেকগুলো আলাদা আলাদা মতো। হ্যাঁ, সেটা তো হয়েছে, সোলস ভেঙে এলআরবি, রেনেসা ব্যান্ড তো হয়েছে, তপন চৌধুরী সলো ক্যারিয়ার হয়েছে। তো যেটা হলো যে সোলস ওই সময় খুবই আলোড়ন সৃষ্টিকারী ব্যান্ড। এখন আয়ুব বাচ্চু সোলসে আসার পর আসলে তার ভূমিকা কমে যায়, কারণ সোলসে ভোকাল তপন চৌধুরী, এছাড়া নাসিম আলী খান ছিল, আরও যে সুব্রত বড়ুয়া রনি, উনিও বোধ হয়। আয়ুব বাচ্চু অল্প অল্প ভোকাল দিতেন, যেমন প্রথম যে আলোচিত অ্যালবাম সোলসের মহাহিট অ্যালবাম সুপার সোল, যে অ্যালবামে তোমার হলে মন শুধু মন ছুঁয়েছে, মুখরিত জীবন, এই গানগুলা, ওই অ্যালবামে আয়ুব বাচ্চুর হলো তোমার আছে, মানে একটা দরগায় মোম জেল একটা গান, ওই গান একটু তার আল্লাহু আল্লাহু এরকম ব্যাক ভয়েস আছে আর কি একটু। তো ওই সময় হলো আয়ুব বাচ্চু একটু ব্যাকগ্রাউন্ড চলে গেছে, কিন্তু আয়ুব বাচ্চুর যে আসলে সব সময় টার্গেট ছিল গিটারিস্টের সাথে ভোকালও হবে, তার প্রমাণ সেইটার জন্য আলাদাভাবে নিজেকে প্রস্তুত করেছে। এবং যার কারণেই 1986 সালে প্রথম তার অ্যালবাম রক্ত গোলাপ, অ্যালবামটা একদমই আলোচিত হয়নি, কিন্তু মানে অ্যালবামের মানে দুই একটা গান আমার ভালো লাগে। যেমন অ্যালবামে বেশ কয়েকটা গান আছে, আমার টাইটেলগুলো মনে পড়ছে না এই মুহূর্তে, গানগুলো ভালো। তো এই অ্যালবামে একটা অবাককর তথ্য দিই, যারা রক্তগোলাপ অ্যালবাম কখনো শুনেনি তাদের জন্য এটা, তোমার জন্য, তুমিও হয়তো জীবনে প্রথম শুনবা। আয়ুব বাচ্চু অ্যালবামে 3টা গান তবলার সাথে গেয়েছিল। এটা কি শুনেছো আগে? না। 3টা গান সে তবলার সাথে গেছিল। তো বোঝো, আমি তোমাকে এইটাই বোঝাতে চাচ্ছি যে তখন মানে ওই সময়ের একটা ব্যাপার ছিল, এই সময় যেটা ব্যাপার ছিল, আমাদের সাউন্ড প্রোডাকশনের এত করুণ হাল ছিল যে ড্রামসের রেকর্ডিংটা খুব টাফ একটা ব্যাপার ছিল। ওই সময় কিন্তু অ্যাকোস্টিক ড্রামসের টেক নিত না, নিত হলো মানে ওই যে ড্রামস হলো রিদম প্রোগ্রামিং করে ড্রামসের টেক নিত। ব্যান্ডের যারা ড্রামার তারা লাইভ ড্রামস প্লে করতো, কিন্তু সাউন্ড সিস্টেম ওরকম ছিল না যে তোমার মানে অ্যাকোস্টিক ড্রামসটা ডিরেক্ট রেকর্ড করতে পারবে, ওই অবস্থায় আসেনি বাংলাদেশের সাউন্ড সিস্টেম তখনও। তো সেই সময় আমি অনুমান করতে পারি এটা তো কারিগরি সমস্যার কারণে হয়তো কোনো প্রবলেম ছিল। 3টা গান আছে, রক্তগোলাপ টাইটেল গানটা সহ আরও 2টো গান আছে তবলা বাজিয়ে। তো আমি এটাই বলতে চাই যে আয়ুব বাচ্চুর সাধনাটা দেখো এবং স্ট্রাগলটা দেখো। মানুষ স্ট্রাগল বলতে শুধু বোঝে, আয়ুব বাচ্চুর জীবনে স্ট্রাগল বলতে গল্প বলা হয় হলো যে কুমার বিশ্বজিতের সাথে, এটা মনে পড়েছে যে হোটেলে 2জন মিলে খাচ্ছিল, খাবার পড়ে গেছে, ওই খাবার আবার মানে সোজা কথা খাওয়া দাওয়ার কষ্ট। বাংলাদেশের আর্টিস্টের জীবনে তো আসলে ফাইন্যান্সিয়াল স্ট্রাগল কোনো স্ট্রাগল না, এই স্ট্রাগল তো তার ফিলোসফিক্যাল স্ট্রাগল, তার ক্রিয়েটিভ লেভেল ডেভেলপমেন্টের স্ট্রাগল। এইটা তো আমাদের বাংলাদেশের লোকজন খালি না খেয়ে থাকা স্ট্রাগল বলে, কিন্তু আর্টিস্টের জন্য না খেয়ে থাকা তো ঘটনা না আসলে। কিন্তু এই যে আমি বলবো তার স্ট্রাগল হলে যে রক্তগোলাপ অ্যালবামে সে কয়েকটা গান যে তবলার সাথে গাইতে বলবো বাধ্য হয়েছিল, এটা বলবো তার স্ট্রাগল। যে উনি একদমই ওই ধরনের শিল্পী না, ওই ঘরানার শিল্পী না, কিন্তু ওনার যে কারণে হোক মানে উনি চেয়েছেন যে আচ্ছা আমার অ্যালবাম বের হোক, আমি একটা পরিচিতি পাই, কিছু একটা পাই, এই কারণে উনি এই স্ট্রাগলটা করতে বাধ্য হয়েছেন। তবে রক্তগোলাপ অ্যালবামে কিন্তু মানে ওই প্রথম অ্যালবামেই দেখিয়ে দিয়েছেন যে ওনার গিটার প্লেয়িং কোন লেভেলের, সেই অ্যালবামেই তার দুর্দান্ত কিছু গিটার প্লেয়িং কাজ। এরপরে আস্তে আস্তে তার বিকাশ, ভোকাল হিসেবে তার প্রথম
চরম পপুলারিটি যেটা সেটা হলো 88 সালে ময়না অ্যালবামের মাধ্যমে। মানে আয়ুব বাচ্চুর জীবন চেঞ্জ করে দিয়েছিল ময়না অ্যালবামটা। ময়না অ্যালবামের ময়না সহ আরো কয়েকটা গান, এই গানগুলা মানে ভালো পপুলারিটি ওগুলো কি সোলসের? না 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 না, এগুলো সলো অ্যালবাম। আচ্ছা। আর আরেকটু বলি, আর আয়ুব বাচ্চু, আমি সবসময় বলি আয়ুব বাচ্চু বাংলাদেশের ইতিহাসে, আমি বলবো সব ধরনের মিউজিক নিলে, আমি বাংলাদেশ ইতিহাসের অনেক কিংবদন্তি সুরকার আছেন সিনেমার গানের, আমি তাদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আমি সবার মধ্যে আয়ুব বাচ্চুকে বাংলাদেশের সর্বকালের সেরা সুরকার বলে মনে করি। ওই প্রসঙ্গে আলাদাভাবে আগে আচ্ছা ওই অংশটা আমি ওইটা একটু তথ্য দিতে চাচ্ছিলাম যে আয়ুব বাচ্চু প্রথম থেকে দুর্দান্ত সুরকার ছিলেন। সুরকারের অংশটা নিয়ে আলাদা জিজ্ঞেস করবো। আপনি সোলসে যেটা করে যাচ্ছেন, সোলসে বিভিন্ন গানও আয়ুব বাচ্চু সুর করা ছিল, সেখানে প্লে করা ছিল। তো ময়না অ্যালবাম, ঠিক আছে, 88 সালে ময়না অ্যালবামের মাধ্যমে আয়ুব বাচ্চু যখন পপুলারিটি পেলেন, মানে ময়না গানটা এতই পপুলার হলো, একটা তথ্য দিই যে কমল, ইব্রাহিম আহমেদ কমল, উনি আয়ুব বাচ্চু মারা যাওয়ার পরে আয়ুব বাচ্চুকে নিয়ে বেশ কয়েকটা পোস্ট দিয়েছেন। তার মধ্যে একটা হলো যে ওনাদের ওনারা হলো এখন একদমই তখন পোলা পান, মানে ময়না অ্যালবাম যখন বের হয় ওনার হলো 20-21 বছরের ছেলে পেলে, তারা হলো ওয়ারফেস এইসব তাদের ফ্রেন্ডরা রকস্টারটা, ইন ঢাকা, এইসএস, এই ব্যান্ডগুলো করেছে, কিন্তু মানে তারা হলো তাদের টাকা পয়সা কামানোর জন্য তাদের কিছু খ্যাপ শো মারা লাগতো। তো এই বিভিন্ন খ্যাপ শোতে তা বলতো যে ময়না গানটা এত পছন্দ হয়েছিল, ময়না গানটা পারফর্ম করতো তারা। তো এতে বুঝতে পারছো যে ময়না গানটা একটা ভালো পপুলারিটি অর্জন করেছিল। তো মূলত 88 সালে ময়নার পপুলারিটির পরে আমার যেটা অনুমান যে আয়ুব বাচ্চু বুঝতে পারলেন যে হ্যাঁ আসলে আমি এখন সব দিকে আমার টাইম হয়েছে, আমি যদি এখন গিটারিস্ট তো আছি আমি, কিন্তু আমি যদি নিজেকে একদম নিজের ক্যারিয়ার পুরোপুরি বিকশিত করতে চাই, তাহলে আর আমার সোলসে থাকলে চলবে না, আমার আস্তে আস্তে নিজের অন্য পথের কথা চিন্তা করতে হবে। তাহলে আমরা যে বিভিন্ন আর্টিকেল পড়ি যে সোলসে হচ্ছে কিবোর্ড নির্ভর সুর করা হতো, আয়ুব বাচ্চু, হ্যাঁ এটাও আছে, আয়ুব বাচ্চু 3-4টা গিটারে মানে সে গিটার নির্ভর সুর করতে চাইতো, সেটা হতো না বলে মানে তাকে হিউমিলেটেড হইতে হতো। আয়ুব বাচ্চু একটা শোতে ওইটার কারণে সে সোলস ছেড়ে উনি এভাবে বলেছিলেন যে ডিস্টরশন এটা কি তাহলে সত্য না? না এটাও নাকি এটা অর্ধ সত্য? না না না, ওটাও সত্য, সবই আছে। কারণ আয়ুব বাচ্চু একটা শোতে 71 টিভির মনে একটা শোতে এইভাবে বলেছিলেন মজা করে যে গিটারের ডিস্টরশন যেটাকে বলে, মানে ওই যে রিফ বাজানো অনেক ঝ্যা সাউন্ড, যেটা বলে যে এই ডিস্টরশন বেশি বাজানোর কারণে সোলস থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল। মানে হ্যাঁ অনেকটা ওইরকম, হ্যাঁ ওইটা তো আছেই যে আয়ুব বাচ্চু চাচ্ছিলেন যে তার প্রিয় হলো রক মিউজিক। আয়ুব বাচ্চু তো প্রথম থেকেই এই ডিপ পার্পল বা রেইনবো, লেড জেপলিন, স্যান্টানা, হ্যাঁ এইসব ব্যান্ডের ফ্যান ছিলেন আর কি, সব রক মিউজিক যারা করে, কুইন, এইসব ব্যান্ডের ফ্যান ছিলেন, ব্ল্যাক সাবাথ। কিন্তু মানে সোলস তো তুমি যেটা বললা ওইটাই ঘটনা, সোলসে তো আসলে মন মতো মিউজিক করতে উনি পারছিলেন না, যার কারণেই উনি ওই সিদ্ধান্ত নিয়েছেন। প্লাস সোলসের সাথেও মিল ছিল না। সোলস প্রথম প্রস্তাব আমি যেটা জানি উনি সোলসকে দিয়েছিলেন যে আমরা সোলসে একটু হেভি গান করি, এটা সোলস রাজি হয় না, যে না আমরা পপুলার বা আমাদের রুট হলো মানে সফট রক, সফট মেলোডিয়াস টাইপের গান, আমরা গানের ট্র্যাক চেঞ্জ করতে পারবো না। তখন আর কি আয়ুব বাচ্চু সিদ্ধান্ত যে ওকে ঠিক আছে, এমনিও তো চাচ্ছিলাম নিজের যথাসম্ভব নিজের সলো ক্যারিয়ার করতে, ওকে তাহলে আমি সোলস ছেড়ে দিই, আমি নতুন কিছু একটা করি। সেখান থেকে আর কি এলআরবি। ওকে, জেমসের কথা বলার সময় যেরকম জিম মরিসন বা নফলার, ডায়াস নাকি যেন, ডায়ার স্ট্রেটস, মার্ক নফলার, হ্যাঁ ওনাদের কথা বলা হয়। তো আয়ুব বাচ্চুর মিউজিক আসলে ওয়েস্টার্ন কার দ্বারা প্রভাবিত? আয়ুব বাচ্চু মিউজিক অনেকের দ্বারা প্রভাবিত। আয়ুব বাচ্চু নিজে যাদের নাম, উনি, আমি যেটা ওনার ভাবসাবে বুঝি, উনি ফ্যাশনও কিছুটা কপি করতেন, যেটা হলো সেটা হলো ব্রাজিলের ওয়ার্ল্ড ফেমাস গিটারিস্ট যে স্যান্টানার প্রভাবটা, এবং তার মিউজিকেও আমি দেখেছি যে স্যান্টানার প্রভাব অনেক বেশি। এছাড়াও তোমার রেইনবো ব্যান্ডের লেজেন্ডারি গিটার রিচি ব্ল্যাকমোর, তারপরে তোমার জিম হেন্ড্রিক্স, যাকে আসলে একদিক থেকে বিশ্বের ইতিহাসেরই সেরা গিটারিস্ট বলা হয়, ব্ল্যাকদের মধ্যে রেভলিউশন ঘটানো জিম হেন্ড্রিক্স তার বিরাট অনুপ্রেরণা। এরপরে তার আরও অনুপ্রেরণা ছিল কুইনের যে গিটারিস্ট ব্রায়ান মেও ছিল তার অনুপ্রেরণা। এরপরে ছিল কেন এই তো স্টিভ ভাই, তারপরে আরও অনেকেই ছিল
যেমন এরকম বহুজনই ছিলেন। জেমসের যারা অনুপ্রেরণা, যেমন মার্ক নফলার, আয়ুব বাচ্চু অনুপ্রেরণা ছিলেন। মার্ক নফলার, আয়ুব বাচ্চু তো আমি একটা শোতে দেখেছিলাম, এটা ইয়েতেও আছে, ইউটিউবেও আছে, মানে ডায়ার স্ট্রেটসের সবচেয়ে ফেমাস গান যেটা সালতানস অফ সুইং, মানে অত্যন্ত কঠিন এই গানটি গিটার প্লেয়িং। আয়ুব বাচ্চু প্রায় নিখুঁত প্লে করেছেন পুরো গানটায়। মার্ক নফলার যে তার ফ্যান, আয়ুব বাচ্চুও ছিলেন। এরাই আয়ুব বাচ্চুর সবসময়। আর বাংলাদেশের অনুপ্রেরণার মধ্যে সবসময় একজনের নাম বলতেন, সেটা হলো আজম খানের যে ফেমাস গিটার নয়ন মুন্সী। উনি বলছেন যে নয়ন মুন্সী গিটার প্লেয়িং দেখেই উনি প্রথম আকৃষ্ট হয়েছিলেন যে আমি গিটারিস্ট হব। ওকে, তো আয়ুব বাচ্চুর আলাপে যে প্রসঙ্গটা সাধারণত কেউ করবে না, আমি সেই আলাপটাই করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে ডি রকস্টার যে একটা হইতো চ্যানেল 1 বা কোনো একটা চ্যানেলে, সেটা তো সম্ভবত মানে সেটা তো তার একটা ব্রেইন চাইল্ড ছিল বলে হ্যাঁ, 2বার হয়েছে, প্রথমবারটা আয়ুব বাচ্চু। টিভিতে উনি একটা না, আয়ুব বাচ্চুর এরকম আমি বলি আরো একটা ব্রেন চাইল্ড ছিল যে স্টার সার্চ, যেটা সেটা কিন্তু আয়ুব বাচ্চুর ওকে। সো ব্রেন চাইল্ড। আর টিভিতে উনি একটা প্রোগ্রাম হোস্টিং করতেন, হ্যাঁ, ওখানে বিভিন্ন মিউজিশিয়ান আসতেন এবং গিটার প্লে করতেন। হ্যাঁ। আর So, মিউজিক প্রধান। আমার এই হচ্ছে যে আয়ুব বাচ্চুর এই যে এন্টারপ্রেনারশিপ, যেটা মিউজিক এন্টারপ্রেনারশিপ, এই মিউজিক এন্টারপ্রেনারশিপটা সাধারণত একটু আনডিসকভার্ড। সো আমার মনে হয় আপনি যে ডি রকস্টার বা ওই যেটা মানে ওই অ্যাঙ্করিং করা যেটা আর ইয়েতে আর টিভিতে, ওইগুলোর ব্যাপারটা একটু বলেন। আচ্ছা, এইটা আয়ুব বাচ্চু উনি প্রথম এই উদ্যোগ যেটা নেন, উনি নানাভাবে এটা নিয়েছেন। সেটা হলো একে হলো কিছু কন্টেস্টের সাথে থেকে, সেটা বলছি। আর উনি সবসময় কিছু শিল্পীকে ওঠানোর চেষ্টা করেছেন। যেমন এগুলো এই শিল্পী যাদেরকে ওঠানোর চেষ্টা করেছেন এদের ব্যাপারটা সবাই জানে। যেমন আগুনের সবচেয়ে পপুলার গান যেটা আমার স্বপ্নগুলো কেন স্বপ্ন হয়, এই গানটা আয়ুব বাচ্চুর সুর করা, গিটার প্লে করা। তো এইটা মানে আগুন জানে, গল্প অনেকেই জানে যে অনেক বছর নিষ্ক্রিয় ছিল, তখন আয়ুব বাচ্চু, আচ্ছা নে তোকে একটা গান দিলাম, এটা কর। ওইটা করে আগুনের ক্যারিয়ার ঘুরে যায়। তারপরে জুয়েল মারা গেছে কয়েক বছর আগে, যে জুয়েল, আমরা তো ছোটবেলায় জানতাম জুয়েল এইটা একটা গুজব ছিল যে জুয়েল আয়ুব বাচ্চুর ভাই, এরকম কিছু। আমরা ছোটবেলায় এটা জানতাম মানিকগঞ্জে যখন না, জুয়েল একটা দারুণ কথা বলেছিলেন আয়ুব বাচ্চু মারা যাওয়ার পরে, যে বাচ্চু ভাই কত গান শুরু করেছেন তার প্রমাণ আমার 7টা অ্যালবাম, এই 7টা অ্যালবামে 70টা গান, এই 70টা গানই বাচ্চু ভাই শুরু করা। মানে প্রমাণ যে আমার মতো একজনের 70টা গান যার শুরু করা, তার কত সুর করা থাকতে পারে, সেটাই। যাই হোক, তো হ্যাঁ, জুয়েলকে দিয়ে উনি চেষ্টা করেছেন। জুয়েলকে দিয়ে তার কয়েকটা পপুলার গানও ছিল, কয়েকটা গান ভালো পপুলার হচ্ছে। প্রায় ঝলক নামে একটা শিল্পীকে দিয়ে, যদি সে অত বলে রূপম, হ্যাঁ রূপম মন জলে গান গেয়ে খুব জনপ্রিয়তা পেয়েছে, রূপমকে দিয়ে উনি চেষ্টা করেছেন। তারপরে স্টিলার নামে একটা ব্যান্ড, যেটা হলো বেনসন যে স্টার্স, ওনার ব্রেন চাইল্ডের কম্পিটিশন, সেখানে দ্বিতীয়বার যে চ্যাম্পিয়ন হয়েছিল। এইখানে আমার একটু মানে কৌতূহল আছে, এইগুলোকে আসলে উনি চেষ্টা করছেন নাকি ওনারা ওই আর্টিস্টরা ওনাকে টাকা দিয়ে হায়ার? না, টাকা দিয়ে মানে আমরা যেরকম মিউজিক ডিরেক্টরকে টাকা দিয়ে মিউজিক করি না, এটা টাকা তো সে মিউজিক করার জন্য পাবে, ওইটা আছে। কিন্তু আয়ুব বাচ্চু এদেরকে দিয়ে নিজেই উদ্যোগ নিয়ে, মানে যে আমি একে দিয়ে গান করাবো, একে দিয়ে গান, উনি এদেরকে দিয়ে উঠানোর চেষ্টা করেছেন সবসময়। তো ওই স্টিলার ব্যান্ডের ভোকাল যে জিয়াস, উনিও মারা গেছেন, তাকে দিয়ে একটা খুব তার চরম একটা পপুলার গান, যেটা হলো যে তোমার চোখের আঙিনায় এখনও কি তেমনি করে, এই গানটাও আয়ুব বাচ্চু সুর করা, গিটার প্লে করা। এমনকি আয়ুব বাচ্চু 90 দশকের শুরুর দিকে বেশ পপুলার, ওই সময় ভালো পপুলার ছিল, ফেইথ নামে একটা ব্যান্ড। ওই ব্যান্ডের একটা সবচেয়ে পপুলার গান নিশ্চুপ মাঝরাত, এই গানও আয়ুব বাচ্চু সুর করা। মানে আয়ুব বাচ্চু চেষ্টা করেছেন যে অন্য ব্যান্ডকেও ওঠানোর চেষ্টা করেছেন যে আচ্ছা দেখি, ওই যে টাইমে নিশ্চুপ মাঝরাত সুর করা, ওই টাইমে কিন্তু LRB মাত্র নতুন একটা ব্যান্ড। তো তারপর আয়ুব বাচ্চু সবসময় চেষ্টা ছিল যে যাদের মধ্যে উনি পটেনশিয়াল দেখতেন তাদেরকে উনি উঠানোর চেষ্টা করেন। এবং একটা জিনিস আমি এটা পড়েছিলাম, সেটা হলো এই যে জেমসের যে দুঃখিনী দুঃখ করোনা অ্যালবাম, মানে এটা তো সবাই জানে যে জেমসের মূলত সর্বোচ্চ লেভেলে পপুলারিটি সেটা হলো এই দুঃখিনী দুঃখ করোনা অ্যালবামের পরে। এর আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশে আয়ুব বাচ্চুই মোস্ট পপুলার রকস্টার ছিলেন। ওই অবস্থায় এই অ্যালবামটা প্রডিউস করবে কিনা এটা নিয়ে আমি পড়েছি, এটা সেই পড়ার সোর্স থেকে বলছি, সাউন্ডটেকের মালিক যে সুলতান মাহমুদ বাবুল, উনি একটু কনফিউশনে ছিলেন। আয়ুব বাচ্চু বলেছিলেন যে এই অ্যালবাম যদি হিট না করে আমি এর সব খরচ আপনাকে দিয়ে দিব, যান এই রিস্ক নিলাম, আপনি অ্যালবাম নির্দ্বিধায় রিলিজ করেন, মানে প্রডিউস করেন। তারপরে সুলতান আহমদ বাবুল আর যে
বাচ্চু ভাই যখন এটা বলেছে তাইলে আর সমস্যা নেই, ওকে। আমাদের এই শো তো নিশ্চয় অনেকে দেখবে, এটা নিয়ে আবার কেউ আবার না 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 তথ্যসূত্র নিয়ে আবার কোনো গ্যাঞ্জাম করবে না না, গ্যাঞ্জাম করার উপায় নেই, কারণ এই জিনিসটা একটা জায়গায় পেপারে একটা পড়েছিলাম আর কি, হ্যাঁ, এই জিনিসটা এটা উল্লেখ করা আছে, এটা সত্যি কথা। ওকে, তো যেটা হলো যে দেখো তাহলে যে গুরু জেমস তারও ক্যারিয়ারের ক্ষেত্রে কত বড় হেল্প আয়ুব বাচ্চু করেছেন। আর এই যে তার 90-এর দশকের লাস্টে দেখে আয়ুব বাচ্চু চিন্তা করলেন যে এখন আমরা তো ভালোই করছি, তো পরের জেনারেশন যাতে লিগ্যাসিটা বহাল থাকে, এই কারণে উনি বেনসন হেজেস স্টার সার্চ একটা ইনিশিয়েটিভ শুরু করলেন, যেখানে 2 ক্যাটাগরিতেই কন্টেস্ট হতো, ব্যান্ড ক্যাটাগরিতেও হতো আবার ভোকাল ক্যাটাগরিতে হতো। তো এখানের উইনার ছিল ভাইকিংস প্রথমবার। ভাইকিংস তো আজকে দেশের খুবই পপুলার ব্যান্ড, যদিও মাঝখানে অনেক বছর তারা ছিল না, পরে তারা কামব্যাক করেছে। যাই হোক, ভাইকিংসের মতো একটা দুর্দান্ত ব্যান্ড প্রথমবার উঠে এসেছে। স্টিলার ছিল চট্টগ্রামের ব্যান্ড। তারপরে সাবকনশাসের তো জেনজির কাছে একটা গান খুবই পপুলার, সেটা অহনা, বিরাট পপুলার গান অহনা। আপনার খুলনার ভাই আতার টিটো তোমরা বেনসন, হ্যাঁ হ্যাঁ, ওটা বলছি, মানে সাবকনশাস। আরও কিছু ব্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে, সপ্তক, কমল ব্যান্ডটা একটা কমলে ভোকাল আবার টিকে গেছে, শুভ, ওই শুভ হওয়ার পরে ডি রকস্টারও হয়েছিল আর কি, সাস্টেইন, এরকম কিছু ব্যান্ড। সেই শুভ তো আয়ুব বাচ্চু মারা যাওয়ার পর তার অনেকগুলা গান কভারও করতো। হ্যাঁ, আর শুভ আবার ওদিকে ফুয়াদের সাথে করে, ফুয়াদ আল মুক্তাদের সাথে করে ওইদিকে আবার পপুলার হয়ে গেছে। তো আর উইনার না হলো আরও বেশ কিছু ব্যান্ড, কিন্তু ইম্পর্টেন্ট ব্যান্ড অংশ নিয়েছিল, যেমন ক্রিপ্টিক ফেইট, বাংলাদেশের পরবর্তী যা রেভলিউশন হয়েছে আজকের টপ ব্যান্ডগুলো একটা, ক্রিপ্টিক ফেইট অংশ নিয়েছিল ডি রকস্টার্সে। তারপরে ওয়াটসন ব্রাদার্স ছিল এই ক্রিপ্টিক ফেইটের, সাকিব আরাফাত কাজিয়ের একটা সাইড প্রজেক্ট আর কি। ওই ওয়াটসন ব্রাদার্সের চরম পপুলার গান রং গানটা তোমার শোনার কথা, রাঙিয়ে দাও তো রং, আকাশ, এই গান করে ওয়াটসন ব্রাদার্স অংশ। বাংলা ব্যান্ড থেকে আজকের অর্ণব উঠে এসেছে, সে বাংলা অংশ নিয়েছে, আনুশেভ ভোকাল ছিল, বুনো বেসিস, এই বাংলা ব্যান্ড অংশ নিয়েছিল। মেটাল মেইজ থেকে হলো এই যে এখন কার্টসেলের যে গিটারিস্ট ফয়সাল, সে মেটাল। তো এই ধরনের ব্যান্ডগুলো উঠেছিল। আর সলো গায়কের মধ্যে আতাহার টিটো প্রথমবার বিজয় ছিল। আতাহার টিটোকে আমি খুব অন্যভাবে দেখতাম, কারণ আমি নিজে তখন ওইটা আমি খুলনায় থাকতাম, তো খুলনার একজন উইনার হয়েছে, তো আতাহার টিটো উনি উঠে এসেছিলেন। আরও সলো উইনার আরও বেশ কয়েকজন ছিলেন, আরিফ নামে একজন ছিল। তারপরে সলো উইনারদের মধ্যে এখন খুব পপুলার হলো লালন ব্যান্ডের ভোকাল সুমি, সে হলো বেনসন হেজেস স্টার সার্চের একবারের সলো উইনার ছিল। তারপরে মিউজিশিয়ান উঠে এসেছে, বাংলাদেশের সেরা ড্রামারদের একজন, ব্ল্যাকের টনি হলো পূর্ব পশ্চিম নামে একটা ব্যান্ডের হয়ে পার্টিসিপেট করেছিল, ওইখানে সেরা ড্রামার হয়েছিল। তো তুমি দেখো যে বেনসন স্টার সার্চ থেকে কিন্তু অনেক, মানে বাংলাদেশের পরবর্তী ব্যান্ড মিউজিকের অনেক আর্টিস্ট অনেকে উঠে এসেছে। এরপরে উনি যখন ডি রকস্টার উদ্যোগটা নিলেন, ডিজুস ব্র্যান্ডের উদ্যোগে, দুইবার ছিল। ওই সময় বিজ্ঞাপনের একটা ক্লিপিংস বানাচ্ছিল, আওয়াজ পাঠাও। তো ডি রকস্টার দুইবার হয়, প্রথমবার আয়ুব বাচ্চু সলো আর্টিস্টদের দিয়ে করেন, দ্বিতীয়বার বাম্বা করে ব্যান্ডদেরকে নিয়ে, যেখানে পাওয়ার সার্জ উইনার হয়েছিল। তো প্রথমবারের আয়ুব বাচ্চুর ওখান থেকে ওই শুভ, যে সে কমল ব্যান্ডের শুভ তো পরবর্তীতে এখন মানে বেশ ভালো পপুলার, শুভ কি বলবো যে কভার আর্টিস্ট আর কি, অনেক ভালো পপুলারিটি তার এই ক্ষেত্রে। ওখান থেকে আরও নিলয় নামে একটা গায়ক উঠে এসেছিল, যে নিলয়, তার আগে বিভীষিকা নামে একটা ব্যান্ডের ভোকাল ছিল, নিলয় ভালো পপুলার হয়েছে। বেশ কিছু মানে ডি রকস্টার সলো আর থেকে অনেক বড় কিছু না হলেও ওনার উদ্যোগ ছিল যে উনি কিছু একটা করবেন আর কি। তো আর উনার অন্য যে জিনিসটা আমি বলবো, উনি সবসময় 2000 দশকের শুরুতে বাংলাদেশে ব্যান্ড মিউজিকে যে একটা রেভলিউশন ঘটেছে, যে এই যে ব্যান্ডগুলো সব উঠে আসলো, আর্টসেল, ব্ল্যাক, অর্থহীন, ক্রিপ্টিক ফেইট, নেমেসিস, শিরোনামহীন, মেঘদল, এই আরবো ভাইরাস, উনি কিন্তু ওই সময় বিভিন্ন প্রোগ্রামে তাকে যখন জিজ্ঞেস করা হতো যে নতুন আপনাদের সময়ের ব্যান্ড মিউজিক অনেক পপুলার ছিল, এখন তো সেরকম দেখা যায়, প্রতিবাদ তো সবসময় যে না একদমই না, এখন অনেক ভালো ভালো ব্যান্ড আছে। সব সময় এদের নাম বলতেন, যে কয়টার নাম বললাম, সব সময় উনি বলতে যে আমার সাথে এরা শো করেছে, আমি তাদের পারফরমেন্সে মুগ্ধ। যেমন আয়ুব বাচ্চু মারা যাওয়ার পরে মানে উনি সবসময় যাকে যেভাবে পারা যে ইন্সপায়ার করতেন, স্ট্যাটাস দিয়েছিলেন মধ্যে, তখন মেঘদল ব্যান্ডে ছিলেন যে পরিচালক মাসুদ উজ্জ্বল ভাই, উনি স্ট্যাটাস দিয়েছিলেন যে
ওই শো আমি দেখেছিলাম, আমার ভার্সিটি লাইফের প্রথম শো এটা দেখা। সেখানে মেঘদল আর ছিল, এলআরবি ছিল, না সরি ভাষা অন্য একটা শো, যাই হোক এরা ছিল। তো সেই শোতে বললো যে আমরা একটু সেলিব্রিটিতে এড়িয়ে চলতাম। তো আমাদের গান শেষে আমরা চুপচাপ বসে আছি, দেখ বাচ্চু ভাই নিজে এসে, আরে তোরা একটুক একটু ছেলে ফেলে এত কঠিন কঠিন কথার গান করিস, মেঘদলের গানের লিরিক তো খুব কঠিন। বললো যে বাহ খুব ভালো, চালিয়ে যা, তোদেরকে দিয়ে হবে। এই এই ছোট্ট একটা ইন্সপিরেশনে আমাদের জন্য অনেক কিছু হিসেবে কাজ করেছিল, সেটাও বলেছেন আর কি মাসুদ রহমান উজ্জ্বল ভাই। আর হলো মানে এইরকমই আয়ুব বাচ্চু, এমনকি আয়ুব বাচ্চু সবসময় চেষ্টা করেছেন যারা নতুন যারা তাদেরকে মানে নিজের পরিচিত করাতে। যেমন 90 দশকের শুরুর দিকে বাংলাদেশের প্রথম মেটাল অ্যালবাম বের হয়, রকস্টারটা যে অ্যালবামটা বের করে। তো আমি একদম আয়ুব বাচ্চু একটা পড়েছিলাম প্রোফাইল, প্রিয় ব্যান্ড কি, রকস্টারটা এবং সবাই। ওই যে দেখো ওখানেও কিন্তু উনি নতুন একটা ব্যান্ড রকস্টারটা মানে অ্যালবাম বের করেছে, যে তাদের রক গান তার প্রচণ্ড পছন্দ হয়েছে। তো এটা নিয়ে পরে বলছি কেন রকস্টারটা তার এত পছন্দ ছিল, সেটা অন্য আলোচনায় বলছি। যাই হোক, মানে উনি সবসময় চেষ্টা করেছেন আচ্ছা করতে, এন্টারপ্রেনারশিপের চেষ্টা আপনার করেছেন। এই জায়গাটাতে আমার আরেকটা ইয়ে আছে, মানে কনফিউশন আছে আপনার যে কথাগুলো, সেটা হলো যে আমি যখন 2018-র দিকে গায়ক আসিফের সাথে দেখা করতে গেছিলাম, তো উনি ওনার ইয়েতে আমি শুনতেছি, মানে উনি বলতেছিলেন এবং আমি ওনাকে কথা বলার সময় বলছিলাম যে ভাই এটা আমি লিখতে পারবো কিনা। উনি দায়িত্ব নিয়ে বলছে হ্যাঁ অবশ্যই লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো উনি বলতেছিলেন যে এসআই টুটুল, উনি তো একসময় এলআরবি মেম্বার ছিলেন, এসআই টুটুলের অ্যালবাম যখন করলো উনি সেই অ্যালবাম আটকে দেওয়ার চেষ্টা করছে এবং এইটা নিয়ে আসিফের সাথে ওনার বিরাট গ্যাঞ্জাম হয়েছে, আসিফকে উনি হুমকি দিছে, এটা নিয়ে ওনাদের মুখ দেখা দেখি বন্ধ ছিল। আবার এই যে আমরা অর্থহীনের সুমনের যদি বলি, সুমনের সাথেও তো তার একটা বড় রকম ফিউজ সবাই জানে, আসলে এই প্রসঙ্গটা আমরা উল্লেখ না করি এখানে, ওটা আসলে সবাই জানে। হ্যাঁ, তো ওটা অনেক ভেতরে কথা আছে যা বলা যায় না। আমি যেটা বলতে চাই যে এই যে মানুষ এত এত মানুষকে হেল্প করতেছে, সে তার নিজের ব্যান্ডের একজন সদস্য, যে মানে এসআই টুটুলের কেসটা যদি বলি, তাকে যদি এইভাবে না হয়, মানে বিকশিত হইতে না দেওয়া হয়, তো এইটা আসলে এক্ষেত্রে তার কি কাজ করছে আসলে আপনার মনে হয়? আচ্ছা, এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়, তবে একটা জিনিস বলি, মানে সেটা তুমিও জানো বা সবাই জানে, সেটা টুটুল, এসআই টুটুলের প্রথম কিন্তু মানুষ যে গানগুলোর মাধ্যমে তাকে ভোকাল হিসেবে চিনেছে, পাশানি, তারপরে কিছু বুঝে নেওয়ার আগে, আয়ুব বাচ্চুর করা একটা মিক্সড অ্যালবামের নামই ওই আর কি তুমি হিনা সারাবেলা, মিক্সড অ্যালবাম, ওই অ্যালবামের গান এগুলো, সেটা কিন্তু আর আয়ুব বাচ্চুর সুরেই ছিল। তবে আমি আসলে যে জিনিসটা এলআরবির ব্যাপারে যে জিনিসটা জানি, এটা এসআই টুটুল নিজেই একটা সাক্ষাৎকারে পরে বলেছেন কেন উনি এলআরবি ছাড়লেন। আসিফ যে অভিযোগ করেছেন সেটা সত্য, হ্যাঁ মিথ্যা না, আমি সেটা মিলিয়ে বুঝি যে সত্য। আয়ুব বাচ্চু এলআরবির ব্যাপারে একটু বেশি পজিটিভ ছিলেন, মানে উনি চিন্তা করতেন যে টুটুল যদি, হয়তো এরকম চিন্তা করতেন যে টুটুল যদি সলো গানে পপুলারিটি পেয়ে যায়, ও এলআরবি ছেড়ে দিবে, আমার ব্যান্ড ক্ষতিগ্রস্ত হবে, এইটা হতে দেওয়া যাবে না। মানে উনি হয়তো এই চিন্তায় যে টুটুল, মানে উনি এইটা নিশ্চয়ই না যে টুটুলকে, আমার মনে হয় না উনি নিজের জন্য কোনো হুমকি মনে করেছেন যে টুটুল পপুলার হলে আমি, না তার অত ক্যালিবার ছিল বলে, হ্যাঁ এইটাই আর কি। উনি চিন্তা করেছেন যে আমার এলআরবি ক্ষতিগ্রস্ত হবে, আমার এলআরবি ক্ষতিগ্রস্ত হবে, এই কারণে আমি দেখি টুটুল না হলেই ভালো হয়। ওই যেটা বললেন, হ্যাঁ এসআই টুটুল একটা সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে বাচ্চু ভাইকে আমি বলেছিলাম যে বাচ্চু ভাই এতদিন ধরে আছে ব্যান্ডে, একটু আমার সুরের 2-1 গান করা যায় না? যে না সরি, এলআরবিতে শুধুই আমার সুরের গান হবে। মানে এলআরবির ক্ষেত্রে বাচ্চু ভাই একটু বলা যায় ডিক্টেটর ছিলেন পুরোপুরি। এবং এলআরবির আমি নাম উল্লেখ করব না, একজন সাবেক মেম্বার, ওনার সাথে আমার সরাসরি কথা হয়েছিল, উনিই বলেছিলেন যে বি ওয়াজ এ ডিক্টেটর এলআরবির ক্ষেত্রে। তো একদম টুটুল সাক্ষাৎকার বলেছেন যে বাচ্চু বলছেন না, এলআরবি সুর একমাত্র আমি একা করব। তো তখন আর কি টুটুল চিন্তা করলেন যে এখন কিন্তু আমার তো মনের মধ্যে বেশ কিছু এই যে কেউ প্রেম করে বা যায় দিন যায় এক, এই ধরনের কিছু সুর আছে, এগুলা আমি তাহলে কোথায় ইউজ করব। তখন আস্তে চিন্তা করলেন যাচ্ছে ঠিক আছে আমি নিজের পথে যাই। তো এটা হলো আমার যেটা ধারণা নিজের ব্যান্ডের প্রতি এক চিন্তা থেকে এটা উনি করেছিলেন। এটার সম্পূরক হিসেবে আর একটা কথা বলি যে আমি আর একটা জায়গায় পড়ছিলাম, আমি অবশ্য খেয়াল করি নাই, যে এসআই টুটুল যাওয়ার পরে নাকি আয়ুব বাচ্চু এলআরবিতে আর কখনো কোনো কিবোর্ডিস্ট নেই। এটা কি সত্যি? হ্যাঁ কিবোর্ডিস্ট আনি, তবে এখানে আমার একটু কথা আছে, এখানে ওই রকস্টারের প্রসঙ্গটা আনি। সেটা হলো এটা
একদিক দিয়ে ঠিক আছে যে হ্যাঁ আর কিবোর্ডিস্ট কাউকে নিব না, শ্রদ্ধা টুটু দেখেন, কিন্তু এর চেয়ে আমার বেশি যেটা মনে হয়, আমি নিজে বলি আমি কিবোর্ড সহ এলআরবি শো দেখেছি, পরে শুধুমাত্র গিটারওয়ালা এলআরবি শো দেখেছি। যখন কিবোর্ড চলে গেল এরপরে আবার এলআরবি শো আর বেশি প্রিয় হয়ে গিয়েছিল। তার কারণ হলো দুই গিটার দিয়ে মানে পুরা সাউন্ডটাই চেঞ্জ হয়ে গেছে এলআরবি। মানে আমি বলবো যে আয়ুব বাচ্চু এতদিন ধরে যে মিউজিক প্রেজেন্ট করতে চেয়েছেন সেইটা অবশেষে এলআরবি যখন কিবোর্ডটা চলে গেল সেইটা প্রেজেন্ট করতে পেরেছিল। এখন এখানে বলি রকস্টারটা ব্যাপারটা বলি, রকস্টারটাকে এত আয়ুব বাচ্চুর পছন্দ হওয়ার আমি যেটা মনে করি খুব বড় একটা কারণ ছিল, আয়ুব বাচ্চু রক মিউজিক, হেভি রক মিউজিকের ফ্যান আগে থেকে ছিলেন, উনি চাচ্ছিলেন এরকম কিছু করতে। তো রকস্টারটা 91-92 সালের দিকে তাদের অ্যালবামটা বের করলো, এবং রকস্টারটা তখনকার সময়ে বাংলাদেশের একমাত্র ব্যান্ড ছিল যাদের কোনো কিবোর্ড ছিল না, শুধু গিটারিস্ট, দুই গিটারিস্ট। আর সবাই যে ওয়ারফেজ, আমাদের কি বলবো, যদি বলা হয় যে মেটালের জনক, ওয়ারফেজও কিন্তু আজীবন কিবোর্ড ইউজ। হ্যাঁ, শামস ভাই তো, শামস প্রথমে তো রাসেল ছিলেন, তারপর ফুয়াদ ইবনে রাব্বি, শামস তারপরে। হ্যাঁ, তো সোজা কথা হলো যে ওয়ারফেজের প্রথম অ্যালবাম 91 সালে, সেটা লেজেন্ডারি অ্যালবাম ঠিক আছে, কিন্তু খুব হেভি সাউন্ড যেটা আয়ুব বাচ্চুর পছন্দ, সেই ধরনের সাউন্ড কিবোর্ড ছাড়া প্রথম হলো রকস্টারটা করে। ওই আমলে কিবোর্ড ছাড়া, মানে যে আমলে বাংলাদেশে এত মেলোডিয়াস মিউজিক, ওই আমলে কিবোর্ড ছাড়া অ্যালবাম, শুধু গিটার দিয়ে অ্যালবামের এটা কিন্তু দুর্দান্ত সাহসের ব্যাপার ছিল। এমন আমি আমার নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলাম যে সম্ভবত 91-92 রকস্টারটা অ্যালবাম থেকে মনে প্রায় আয়ুব বাচ্চু এলআরবির তৃতীয় যে অ্যালবামটা ছিল 94 সালে তবুও, এইটা ছিল একটা মহা হেভি অ্যালবাম, আমার সবচেয়ে প্রিয় অ্যালবাম এলআরবির তবুও অ্যালবাম। মানে এই অ্যালবামের 5-6টা গান ছিল মানে প্রচণ্ড হেভি, তোমার একজন জারজ সন্তান, তারপরে আমি চাই, এরপরে কি বলে দুঃখিনী, তারপরে জ্ঞানের আঁচলে, এরকম কয়েকটা গান ছিল খুবই হেভি। তো এবং সবচেয়ে জিনিস হলো এই টুটুলকে নিয়ে কথা বলছিলাম, এই টুটুলকে দিয়ে আয়ুব বাচ্চু এই অ্যালবামে মেটাল টাইপের গান করেছিলেন, তোমাকে চেয়েছি একটা গান, যদিও সেই গানটা আসলে কুইনের একটা গানের একটু মানে বেশ খানিকটা নকল, যাই হোক সেটা ব্যাপার না। তো টুটুলের মতো ভোকালকে দিয়ে উনি মেটাল টাইপের গান করেছিলেন। তো এই যে তার মধ্যে যে একটা এই প্রেমটা ছিল যে হেভি মিউজিক করার, কিন্তু বাংলাদেশে বাস্তবতার কারণে উনি এটা করতে পারছিলেন না, হয়তো রকস্টারটাকে ওই জন্যই সাবাস দিয়েছিলেন যে করে দেখিয়েছে। 2003 সালে যখন টুটুল ছেড়ে দেয় এলআরবি, ততদিনে কিন্তু বাংলাদেশে ওই যে হেভি মিউজিক শুরু হয়ে গেছে। আর্টসেল ততদিনে ভালো ফেমাস হয়ে গেছে, আর্টসেলে কোনো কিবোর্ড নেই। তারপরে অন্য উঠতি ব্যান্ড, মানে তখন ক্রিপ্টিক ফাইটের কিবোর্ড নেই কোনো, ব্ল্যাক ও তাসান থাকলেও অনেক গানই আছে মানে অনেক সময় তার কিবোর্ড ছাড়া শো করে, এরকম মানে কিবোর্ড তখন একটু গুরুত্ব হারানো শুরু করেছে, কিবোর্ড ইনস্ট্রুমেন্টটা। মানে আমি তো আন্ডারগ্রাউন্ড কনসার্ট দেখতাম ওই আমলে, মানে এরকম হতো, মানে আমি নিজে এরকম কনসার্ট আমি নিজেই চিল্লিয়েছি যে কোনো ব্যান্ডের কিবোর্ডে একটা ব্যান্ড খালি কিবোর্ড হয়েছে, সবাই কিবোর্ড সাক বলে চিল্লানো শুরু করেছে। মানে কিবোর্ড জিনিসটা তখন মানে পুরান খ্যাত টাইপের জিনিস হওয়া শুরু করেছে। আমার ধারণা আয়ুব বাচ্চু চিন্তা করছে, ওকে আমি তো এই মিউজিকই পছন্দ করি, নিউ জেনারেশনের সাথেও তাল মিলাই, বাদ। আসল উদ্দেশ্য আমার ধারণা এইটাই ছিল। ঠিক আছে, এখানে দুইটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে আপনি বলতেছিলেন যে তার ব্যান্ডের ক্ষতি হবে বলে সে একজনকে ক্যারিয়ার করতে দিতে চায় না, প্রাথমিক চিন্তা ছিল। আবার যদি এইটা দেখি যে সেই একই মানুষের কারণে সে হচ্ছে আর কোনো কিবোর্ডিস্ট নেয় নাই, তো তাহলে এই যে তার এই যে একটা প্যারাডক্সিক্যাল ব্যাপার, এই প্যারাডক্সিক্যাল ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন? আর দ্বিতীয় যেটা যে কিবোর্ড নিয়ে যে কথাবার্তা, এই কিবোর্ডের প্রফেশন যদি ধরি, তাহলে তো আসলে মাইলসের বেশিরভাগ গানেতে কিবোর্ডের একটা হিউজ ইনফ্লুয়েন্স। না আমি কিন্তু বলছি না যে কিবোর্ড কোনো খারাপ ইনস্ট্রুমেন্ট, একদমই না। আমি বলতে চাচ্ছি যে তাহলে মাইলস এর গানগুলো যখন করা হয় কিবোর্ডের উপরে এত নির্ভর করা হয়, বিশেষ করে এই যে এই ফিরিয়ে দেওয়ার শুরুর যে রিদমটা, কিবোর্ড মাইলসের মিউজিক তো মানাম আহমেদের কিবোর্ডের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কিবোর্ডের এবং গিটারের যে মানে দূরত্বটা, ওইটার ব্যাপারেও তাহলে একটু বলেন, মানে এলআরবি এবং মাইলসের মিউজিকের যদি আপনি কম্পারে। আচ্ছা না, এলআরবি মাইলসের মিউজিক আলাদা, কারণ হলো এলআরবি আয়ুব বাচ্চু বাংলাদেশের
সব ধরনের মিউজিক এক্সপেরিমেন্ট করেছেন, নিজের ব্যান্ডেও করেছেন, কিন্তু এলআরবির মূল যে সাউন্ডটা ছিল সেটা হলো রক, মানে হার্ড রক, রক আর মেলোডিয়াস রক। যেমন ধরো এর বাইরে বেশ কিছু ব্লুজ টাইপের গান আছে, কিন্তু মূলত রক সাউন্ড, এবং কিবোর্ড আছে কিন্তু গিটারের প্রভাবটা বেশি। আর মাইলসের মিউজিকটা সবসময় ছিল পপ রক, যাকে বলে পপ রক টাইপের মিউজিকে কিবোর্ড থাকবেই, পপ রক, ডিস্কো রক, এই টাইপের গান। এই কারণে যেমন মাইলসের ফিরিয়ে দাও, চাঁদ তারা সূর্য, বা তোমার এই যে জ্বালা জ্বালা, জ্বালা জ্বালা একটু রক ভাব বেশি, বা ধরো পিয়াসি মন, নীলা, তারপরে তোমার কি বলবো, ভুলবো না তোমাকে, এই ধরনের গানে কিন্তু এগুলো সব পপ রক। দেখো যে এলআরবির গানগুলো কিন্তু ঠিক এই টাইপের না। এলআরবির গানে কিন্তু গিটারের রিফ, তারপরে লিড, আমি ড্রামস, প্যাটার্ন প্যাটার্ন আলাদা। মাইলসের গান বেশিরভাগই কিবোর্ডের হ্যাঁ, ইনফ্লুয়েন্স আছে। মাইলসের গানে কিবোর্ড, মাইলসের গানে রিফের যে সাউন্ডটা, ঝাঝা সাউন্ডটা, এটা কিন্তু খুব বেশি গানে নাই, কম। আর ব্যাকগ্রাউন্ডে মানে কিবোর্ডটা কম থাকে, সরি কিবোর্ড না, মানে গিটার কম থাকে, কিবোর্ডের প্রাধান্য বেশি থাকে, আবার বেইজের ভালো প্রাধান্য থাকে। কিন্তু এলআরবি গানের ধরন আলাদা। এলআরবি ওই যেটা বললাম যে এলআরবি গান তো বেশ কয়েক ধরনের গানই তারা আচ্ছা, করছে। ওটা বুঝলাম, মানে প্যারাডক্সিক্যালের ব্যাপারটা একটু বলেন। আচ্ছা, মানে আয়ুব বাচ্চুর ব্যাপারটা, মানে টুটুলের কেসটা, আচ্ছা টুটুলের কেস, এটা হয়তো এমন হতে পারে আয়ুব বাচ্চু প্রথমে চিন্তা করেছিলেন, প্রথমে তার মাথা ওই চিন্তা ছিল না যে ফার্স্ট হয়ে যায় কিবোর্ড চলে যাবে কেমন হবে, কারণ ঠিক আছে এলআরবির গানে গিটার প্রাধান্য বেশি, কিন্তু কিবোর্ডের প্রাধান্য যে নেই তা না। যেমন ধরো আমি তোমাকে বলি, যেমন 3.5 হাত মাটি, এই গানটা তো প্রায় কিবোর্ডের অত্যন্ত ইম্পর্টেন্স। তারপরে ফেরারি মন অরিজিনালটা যদি তুমি শোনো, বা এখনো অনেক রাতের অরিজিনালটা যদি তুমি শোনো, সব কিবোর্ড বেসড গান। এই তো এরকম অনেক, এমনকি নিজের আয়ুব বাচ্চুর নিজের সলো গান ছিল যেগুলো এলআরবি হয়ে করতেন, সেগুলাতে তো কিবোর্ডের ইম্পর্টেন্স আছে, বেশ কিছু গানেই আছে। তো এই কারণে হয়তো প্রাথমিকভাবে তার চিন্তাও করেননি যেভাবে চলছে। প্লাস একটা ব্যাপার হলো আয়ুব বাচ্চু না, ওই 90 দশকের যারা বড় শিল্পী, 2000 দশকের শুরুর দিকে সবাই কিন্তু ভালো কমার্শিয়াল হয়ে গিয়েছিলেন, যে কমার্শিয়াল হয়ে তারা এক আকাশের তারা, জেমসের পাগলা হওয়া, গুরু, এইসব গান। তো ওই সময় হয়তো তার মাথায় কাজ করছে, আরে টুটুল ছেড়ে দিলে এখন আমার এই ধরনের গান করব, কিভাবে কি হবে। পরে হয়তো যখন চিন্তা করে আচ্ছা দেখি কিবোর্ডিস্ট কাকে পাই না পাই, তখন হয়তো চিন্তা করেছেন যে আচ্ছা দেখি গিটারিস্ট একজনকে দেই, সাউন্ডটা কেমন হয়। যখন আমার ধরো দেখলেন যে না সাউন্ড দুর্দান্ত সাউন্ড আসছে, তখন হয়তো যে আমার ওই যে রক স্টারটার সাথে মিলিয়ে যে গিটার ছাড়া ব্যান্ড, ওই যে টার্গেটটা, যে হ্যাঁ ঠিক আছে তাইলে সেই সাউন্ডটা আনতে পেরেছি, এখন নতুন জেনারেশনের সাথে তাল মিলায় গিটারের হোক, মানে গিটারের সাউন্ডটা দিয়েই ব্যান্ড হোক। আমার ধারণা এখানে তার এই প্যারাডক্সটা কাজ করেছে। আর যারা আর্টিস্টিক মানুষ, মানে তুমি নিজে তো প্রচুর লিখেছো, তোমার মধ্যে কাজ করে না অনেক সময় সম্পূর্ণ বিপরীতধর্মী চিন্তা। তা আয়ুব বাচ্চুর মতো লেজেন্ডারি সুরকার, যার 700-800 গান সুর করা আছে, এবং কি বলবো এত মানে সুর করা গান আরও বেশি, হাজারে বেশি, গাওয়া গান 700-800, তো তার তো আসলে এই জিনিসগুলো কাজ করবেই প্রতিনিয়ত এক্সপেরিমেন্টে। আয়ুব বাচ্চু তো এক্সপেরিমেন্ট অতিরিক্ত বেশি করতেন। আয়ুব বাচ্চু তুমি খেয়াল করে দেখো একটা জিনিস, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, তার ভয়েস নিয়ে এক্সপেরিমেন্ট করতেন। দেখতে যায় এক এক অ্যালবামে এক এক বিভিন্ন গানে বিভিন্ন রকম ভয়েস, তার খেয়াল করে দেখো বিভিন্ন রকম ভয়েস দেওয়ার চেষ্টা করেছেন উনি বিভিন্ন সময়। আর মিউজিক তো কত রকম মিউজিক করেছেন তার কোনো হিসাব নেই। তো যেহেতু সবসময় এক্সপেরিমেন্টের মধ্যে থাকতেন, তার কারণে এই প্যারাডক্সগুলো তার মধ্যে আসবে, তার মধ্যে প্রতিনিয়ত মানে এইসব জিনিস মাথায় খেলতো। আপনি একটু আগে যেটা বলতেছিলেন যে এবি ওয়াজ এ ডিক্টেটর, এখন এই লাইনটা ধরে একটু আগাই, সেটা হলো যে ওয়ার ফেজে যে কত ভোকাল চেঞ্জ হয়েছে তার কোনো ঠিক নাই। মাইলস থেকে শাফিন আহমেদ বের হয়ে গেছে, তাতে কিন্তু মাইলস বন্ধ হয়ে যায় নাই। বা ফিডব্যাক থেকে যখন ফিডব্যাক থেকে যখন মাকসুদ হয়ে গেছে, বা আর্ক থেকে হাসান চলে গেছে, আর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট কিন্তু আমি যদি দেখি যে বাংলাদেশের সবচেয়ে যে দুজন জনপ্রিয়, জেমস এবং আয়ুব বাচ্চু, এই দুইজনেই তো দেখা যাচ্ছে যে ওনাদের সাথে যে ব্যান্ডের যে কনসেপ্টটা, যে প্রত্যেকটা মেম্বার ইন্ডিভিজুয়াল এবং তাদের একটা আলাদা ক্যারিশমা থাকবে, প্রত্যেকের একটা কন্ট্রিবিউশন থাকবে, যেটা আমরা
অন্য ব্যান্ডগুলোর ক্ষেত্রে দেখতে পাই বা সোলসেও মানে পার্থ বড়ুয়া কিন্তু ওই ফিগারটা হোল্ড করে না যেটা আয়ুব বাচ্চু বা জেমস তার ব্যান্ডে করে। তো আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে তারা আসলে সোলো আর্টিস্ট, তারা কিছু করছে মানে ইনস্ট্রুমেন্ট বাজাইতে পারে এই ধরনের লোককে হায়ার করে গান গাইতেছে। তো আপনার অবজারভেশন কি আসলে আমরা আয়ুব বাচ্চুকে বা জেমসকে কি আমরা আসলে ব্যান্ড যে কনসেপ্টটা সেই জায়গায় তাদেরকে আমরা ব্যান্ড আর্টিস্ট বলবো নাকি একজন করবো মানে মিউজিশিয়ান বলবো যে আরও কিছু লোক ইনস্ট্রুমেন্ট বাজাইতে পারা লোকজনকে আসলে হায়ার করে আনছে? এই জিনিসটা উত্তর আমি জেমসের ক্ষেত্রে দিয়েছিলাম, জেমসের প্রোগ্রামটায়। আজকে আয়ুব বাচ্চুরটা দেই। জেমসের ক্ষেত্রে যে উত্তর ছিল যে জেমস পরবর্তীতে বিশেষ করে শেষ 10-15 বছরে উনি যেটা করেছেন সেটা আসলে মূলত তুমি যা বললা তাই, যে মূলত উনি সলো আর্টিস্ট, বাকিরা তার সাথের প্লেয়ার, যদিও ফান্টির মতো ড্রামার, লেজেন্ডারি ড্রামার থাকা সত্ত্বেও। কিন্তু আয়ুব বাচ্চুর ব্যাপার সেটা না, এটা কখনোই না। তার কারণ আমি বলি, কারণ হলো আয়ুব উনি মানে যেটা যত যাই হোক যে উনি ভোকাল সবসময় এবং সব গানের সুরকার আয়ুব বাচ্চু, এলআরবির ব্যান্ড লিডার উনি। কিন্তু তারপরও কিন্তু যদি একদম শেষ পর্যন্তই 2018 পর্যন্তই শেষ শো পর্যন্ত যদি তুমি দেখো এলআরবির, প্রথম কথা জেমসের কিন্তু ব্যান্ডের নাম এখন নতুন জেনারেশনের আমার ধারণা ম্যাক্সিমামই জানেই না। কারণ নগরবাউল নামটা আমি অনেক কাল একদমই ইউজ হতে দেখি না। তুমি কি দেখো? আমি দেখি না। কিন্তু জেমস সব জায়গায় জেমস, মানে আমেরিকা শো করে আসলো, মানে বিদেশ শো করে আসলো, জেমস। কোনো নগরবাউল নাম নেই, মানে নগরবাউল নাম হারিয়ে গেছে একরকম, মনে হয় বাম্বার রেজিস্ট্রেশন একমাত্র আছে, আর কোথাও নাই। আয়ুব বাচ্চু কিন্তু এ জীবনে কোনোদিন আয়ুব বাচ্চু নামে শো করেননি। হ্যাঁ, আয়ুব বাচ্চু নামে কমার্শিয়াল কারণে 2-1টা শো করেছেন, 2-1টা না হয়তো আরও বেশি। মিডল ইস্টে যে কিছু শো হয় না দুবাই বা এসব জায়গায়, অনেক প্রায় 20-30 জন আর্টিস্ট থাকে, সেখানে কিন্তু কখনো উনি ব্যান্ড নিয়ে যাননি। দেখা গেছে এমনি একটা গিটার নিয়ে চলে গেছেন, ওই লিপসিং করেছেন আর কি, কমার্শিয়াল কারণে। কিন্তু ব্যান্ড নিয়ে এসেছেন আর আয়ুব বাচ্চু নামে শো, কখনো না, কখনো না। মানে ধরো আমার দেশের বাড়ি পিরোজপুরের আমার গ্রামে শো, কথার কথা, বা তোমার মানিকগঞ্জের ঘিওরে শো, সব জায়গায় এলআরবি, কোনোদিন আয়ুব বাচ্চু নামে শো করেনি। তো এ থেকেই তো বোঝা যায় প্রথম কথা যে উনি কখনোই নিজের নামে পারফর্ম করতে চান না। এখানে তো বোঝা যায় যে মেইন জিনিস হলো তার কাছে ব্যান্ড। আর তুমি যদি সাউন্ডের সেট আপটা দেখো, যে উনার গিটার প্লেয়িং বেশি থাকতো স্বাভাবিকভাবে, এটা থাকবেই। কিন্তু অন্য যারা মিউজিশিয়ান, ড্রামার অনেক চান্স পেত। ড্রামার শেষের দিকে ছিলেন রোমেল তো বেশ কিছু গানে, যেমন নীল বেদনা, হকার, এইসব গানে তো রোমেলকে অনেক জায়গা দিতেন আয়ুব বাচ্চু। মানে দেখা যেত যে সেই লেভেলের ড্রামস প্লে করার সুযোগ পেতেন। আর স্বপন, উনি তো বেসিস্ট তো প্রথম থেকেই, উনি তো সবসময় একটা স্পেশাল রোলে ছিলেন। মানে ওনার বেস, এটা হলো যারা আসলে মিউজিক মন দিয়ে শুনে, যাদের ধরো বেস গিটার শোনার প্রতি আগ্রহ আছে, তারা এটা খেয়াল করলে বুঝতো যে এলআরবির শোতে স্বপনের যে বেস প্লেইংটা, সেইটা কত ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ছিল। মানে খেয়াল করলে শোনা যেত যে স্বপনের এই বেস মাঝে মাঝে এসে কিছু স্পেশাল টাইপের যেটা বলে নোট সে উনি বাজাতেন। আর আরেকজন গিটারিস্ট যে রোমেল না মাসুদ, শেষের 8-15 বছরে যে সেকেন্ড গিটারিস্ট ছিলেন মাসুদ, উনিও কিন্তু ওনার রিফ বাজানোর অনেক অপশন আয়ুব বাচ্চু রাখতেন, অনেক অপশন দিতেন। মানে সোজা কথা এলআরবির সাউন্ড, মানে যদি আমি 100%-এর মধ্যে দেখি, 60% আয়ুব বাচ্চুর গিটার ডমিনেটেড, কিন্তু বাকি 40% অন্য ইনস্ট্রুমেন্ট, এবং সেই 40%-এর ভালো টাইম পেত তারা। কিন্তু তুমি যদি মানে কেন জেমস শুধুই জেমস, নগরবাউল না, আর কেন এলআরবি শুধুই এলআরবি না, মানে শুধুই এলআরবি আয়ুব বাচ্চু না, তার পার্থক্য এখানে। তুমি জেমসের শো দেখো, তুমি কি মানে জেমসের ভোকাল বা জেমসেরই গিটার প্লে ছাড়া, আর ফান্টির কথা আলাদা, ফান্টি লেজেন্ডারি, আর কারো কি তুমি তেমন কিছু মাথায় আসে? আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা আপনি হয়তো খেয়াল করেন, সেটা হলো যে আয়ুব বাচ্চু যখন কনসার্ট করতেন উনি কিন্তু প্রথম থেকে স্টেজে থাকতেন সবার সাথে মিলে। হ্যাঁ হ্যাঁ, আর
জেমসের আগে এইটা এটা সবাই মিলে ঠিকঠাক খুবই করার পরে পরে হ্যাঁ, জেমস থ্যাংক ওঠে। ইউ, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা বলেছো যে জেমস হলো যে আমি লাস্টে আসবো, যেটা কিন্তু জেমস মানে বাকিরা সবাই মিলে ঠিকঠাক করে হ্যাঁ, হ্যাঁ। চেক করে হ্যাঁ, না এই জিনিসটা তারপর সে একা একা ওঠে, না, এই কিন্তু জিনিসটা কিন্তু- আইয়ুব বাচ্চু কিন্তু প্রথম থেকে হ্যাঁ, হ্যাঁ, স্টেজে না, থাকে। এইটা আইয়ুব বাচ্চু একটা দারুণ ব্যাপার ছিল না, আইয়ুব বাচ্চু ব্যাপারটা বলি। এই ব্যাপারটা কিন্তু শুধু জেমস না, মানে বিভিন্ন ব্যান্ডেরই দেখা যায় যে ভোকাল সবার লাস্টে উঠে। হ্যাঁ, যেমন আর্টসেলেই লিঙ্কন কিন্তু সবার লাস্টে আসে, বা এই যে ব্ল্যাকের হয়ে জন লাস্টে আসতো, বা এই তো আরো অনেক ব্যান্ডই, ওয়ারফেজের পলাশ একদম শেষে আসে, মিজান লাস্টে আসতো। হ্যাঁ, তাকে তো মিজান এরকম ভাবে এন্ট্রি ঘটতো যে বাজানো শুরু হয়েছে পরে ঢুকেছে। কিন্তু আইয়ুব বাচ্চু আমি যতগুলা শো দেখেছি জীবনে এরকম ঘটনা ঘটেনি যে মানে বেস গিটারিস্ট, সেকেন্ড গিটারিস্ট, কিবোর্ডিস্ট এরা আগে এসেছে উনি লাস্ট, কখনো না। সব সময় উনি সবাইকে নিয়ে, ড্রামার আগে আসতো, ড্রামসের ব্যাপারটা আলাদা, কিন্তু সব সময় উনি সবাইকে নিয়ে প্রবেশ করতেন। এর অবশ্য একটা কারণও আছে, কারণ হলো ব্যান্ডের ক্ষেত্রে কিন্তু একটা ঘটনা আছে, ম্যাক্সিমাম এটা মানুষ জানে না, বড় কনসার্ট যেগুলা এইগুলা কিন্তু সাউন্ড চেক, যেটা মূল সাউন্ড চেক কিন্তু এই বড় আর্টিস্টরা হয় আগের দিন করে, যদি সেই সুযোগ থাকে আগের দিন, আর সেটা না থাকলে শোর শুরুতে করে। যেমন এটা আমি একটা মজার ঘটনা বলি, নতুন মানুষ একটু আইয়ুব বাচ্চু অন্য একটা দিক জানবে। আমার ভার্সিটি বুয়েটে আমি এলআরবি যে কয়েকটা শো দেখেছি, মানে প্রত্যেকটা শোতে শো শুরু হতো ধরো সন্ধ্যা 7টা-8টার দিকে, কিন্তু আইয়ুব বাচ্চু কিন্তু বিকেল 4টা-5টার দিকে এসে সাউন্ড চেক করে যেতেন। এবং মজা লাগতো যে প্রথম যখন শো দেখেছিলাম 2004 সালে, ওই সময় উনি সাউন্ড চেক করতেন সবসময় পরের মানে আনরিলিজড গান দিয়ে। 2004 সালে যখন তখন হলো, তখনও রিলিজ হয়নি মনে আছে নাকি নাই, এই গানটা দিয়ে উনি, আমি আমাদের হলো তখন মানে কুইজ শেষ হয়েছে, মানে আজকে এলআরবি কনসার্ট হবে, খুব এক্সাইটেড, মানে কি ব্যাপার কনসার্ট, আইয়ুব বাচ্চুর গলা শোনা যাচ্ছে, ঘটনা কি, কনসার্ট কি শুরু হয়ে গেল, এত আগে কিভাবে হয়? পরে তাদের যে দেখেছি ও একদম ফাঁকাই ওরা সাউন্ড চেক করছে, এবং সেই গানটা ছিল হলো পরে অ্যালবামের গান। এরপরেও দেখেছি শোতে যে তখন ওই যে স্পর্শ অ্যালবাম রিলিজ হয়নি, কিন্তু ওই উনি সাউন্ড চেকে স্পর্শ অ্যালবামের গান করছে। যাই হোক, মানে উনি আনরিলিজড গানগুলা সাউন্ড চেক করতেন। তো এই জিনিসটা আইয়ুব বাচ্চু যে একবারে উঠতেন, এর কারণ হলো উনি কিন্তু এই সাউন্ড চেকটা, মানে যেটা একজন আসলে পৃথিবীর বড় বড় ব্যান্ডগুলাও করে, তারা কিন্তু আগেই সাউন্ড চেকটা করে একদম নিখুঁজে, যাতে পরবর্তীতে কনসার্টে যখন উঠবে আর কোনো চেক না, ওইখান থেকে শুরু করে দিতে পারে। এবং সেটাই কিন্তু হতো, দেখতে যে এলআরবি শো কিন্তু যাই দেখবা তুমি যেটা ছিল, যখন তারা স্টেজে উঠতো ওখানে কিন্তু ওরা এই সাউন্ড চেক করতো না, জাস্ট একটু ড্রামসের চেকিং এর পরে উঠে আইয়ুব বাচ্চু কিছুক্ষণ 5-10 মিনিট কথা বলতেন, এরপর যে শুরু করতেন একটানা গান। আর এটা তো বাংলাদেশে আইয়ুব বাচ্চু ছাড়া আর কাউকে আমি দেখিনি যে একটানা দেখা যেত একটানা 7-8টা গান বাজায়, এরপর একটু কথা বলা। এবং আইয়ুব বাচ্চুর মতো এতগুলা গানও কিন্তু, হ্যাঁ, মানে ওরার তো কোনো প্লেলিস্ট থাকতো না, না ইচ্ছা মতো গান। হ্যাঁ হ্যাঁ ইচ্ছে, এবং উনার যে এনার্জি, মানে এটা তো জানো মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে উনি একমাত্র যে সারা রাত 21 টিভির লাইভ শোতে গান করেছেন। হ্যাঁ, হ্যাঁ, একদম সারা রাত, মানে এটা তো অবিশ্বাস্য ঘটনা। বুয়েটে এরকম একটা কনসার্ট হয়েছিল আমাদের না সারা রাত করেনি তো, অনেক রাত পর্যন্ত করেছিল। হ্যাঁ, তো এই যে উনার মিনিমাম 25টা গান থাকতোই, এটা কিন্তু বাংলাদেশের অন্য ব্যান্ডগুলা কিন্তু এত পারে না। যেমন অন্যান্য যে তাদের সর্বোচ্চ দেখা যেত তারা 17-18টা এরকম, হ্যাঁ, মানে ম্যাক্সিমামই 10-12টা, 12-13টা, 25+ গান, 30টা গান, এটা কিন্তু প্রচন্ড কঠিন ব্যাপার একসাথে গাওয়া আর কি। ওকে, এবার গানের প্রসঙ্গে যেহেতু আসল করি যে আমি এর আগে একবার করতেছিলাম যে বাংলাদেশের ব্যান্ডের সবচেয়ে জনপ্রিয় গান কি, তো সেইখানে মনে হয় সবচেয়ে জনপ্রিয়র মধ্যে সেই তুমি গানটা ছিল। হ্যাঁ, সেই তো তুমি সবচেয়ে আইয়ুব পপুলার বাচ্চুর যে ধরনের গানের কথা এতক্ষণ বললাম, সেই তুমি গানটা তো আসলে ওই ধরনের কম্পোজিশন বা ওই ফিচার কোনো কিছুর সাথেই ম্যাচ করে না। তো আইয়ুব বাচ্চুকে করতে গেলে, ট্রিবিউট দিতে গেলেই সেই তুমি গানটা যে দেয়া হয়, এটা কি আসলে এইটা আইয়ুব বাচ্চুর যে গানের যে প্যাটার্ন বা বৈশিষ্ট্য সেটার সাথে কমপ্লিটলি মিসম্যাচ না, বা এই গানটাই কেন এত জনপ্রিয়তা পেল আপনার মনে হয়? আচ্ছা, না মিসম্যাচ নামটা দেওয়া হয় যেহেতু সবচেয়ে পপুলার গান এইটা, হ্যাঁ এইটা কেন সবচেয়ে জনপ্রিয়তা পেল সেটা আইয়ুব বাচ্চুর নিজের একটা ব্যাখ্যা আছে, আমারও ব্যাখ্যা আছে। উনি বলেছিলেন যে
এটা এতই সিম্পল একটা গান, মানে সুরটা এতই সিম্পল এবং প্লাস মানে আমাদের নিজের সৃষ্ট। দেখা যেত সেই তুমি তো 93 সালের গান, LRB সেকেন্ড অ্যালবাম, সুখ অ্যালবামের গান আর কি। তো ওই সময় একটা ট্রেন্ড ছিল বাংলাদেশের ব্যান্ড মিউজিকের শুরুর দিনগুলায়, অ্যালবামের শুরুর দিনগুলায় 80-90 বাইরের গান থেকে মানে কপি, এই ব্যাপারটা ছিল। যেমন ধরো তোমার সেটা আবার স্বীকার, মানে সেটা স্বীকার করেই করতো, যে কোনো যে গোপনে মেরে দিচ্ছে তা না। যেমন ফিডব্যাকের অ্যালবামে চরম সুন্দর মেলোডিয়াস গান ছিল গোধূলি, প্রেম শুধু একা থাকা, কিন্তু গানটা কিন্তু বিদেশি গানের কপি। তো এরকম তারপরে সেদিনও আকাশে ছিল চাঁদ, আর্কের গান ছিল, বা চাইমেও ব্যবহার হয়েছে গানটা, এটাও একটা বিদেশি ক্যাসাব্লাঙ্কা গানের কপি। মানে দেখা যেত যে মেলোডিয়াস যে গানগুলা, ভালো মেলোডিয়াস গান, সেইগুলা অনেকগুলাই কপি, মানে বিদেশি গানের কপি। এটা কিন্তু মনে রাখতে হবে যে আমাদের ব্যান্ড সঙ্গীতে একদম শুরুর দিকের কথা বলছি আমরা, মানে তখন কিন্তু এত বেশি গান রিলিজ হয়নি বাংলাদেশে। তো সেই তুমি এর মধ্যে এমন একটা গান আসলো যেটা আয়ুব বাচ্চুটা বলছে একদমই কোনো কপি না, সম্পূর্ণ একদম আয়ুব বাচ্চু মৌলিক সুর, কোনো কোনো জায়গা থেকে কপি না, কিচ্ছু না, একদম মানে ঠিক আছে, এটা একটা মেলোডিয়াস গান, কিন্তু তার মধ্যে একটা দেশি একটা ভাইব আছে, প্লাস কথা অতি সাধারণ, লিরিক তো অত্যন্ত সাধারণ লিরিক, কিন্তু ওই সময়ের যদি তুমি দেখো আমাদের দেশের গান যদি দেখো, মানে আমাদের দেশে উন্নত লিরিকের গান ওই আমলে ওই তখনও তেমন একটা আসেনি, কিন্তু সেই আমলে এই গানের যে এইটা যে যে গানের মধ্যে যে একটা কি বলবো, যে একটা বেদনার ব্যাপার আছে আর কি, যে কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে, মানে এগুলো হলো মানুষের প্রেমের জীবনে কমন জিনিস এইগুলা, যে মানুষ চেঞ্জ হয়ে যায় প্রেম করতে করতে, বা নিজে কিভাবে আমি এত বদলে গেলাম, অত্যন্ত সাধারণ ব্যাপার স্যাপার, কিন্তু দেখা যাচ্ছে যে এই জিনিসগুলা কিন্তু বাংলাদেশে তখনকার গানে আসে না। বাংলাদেশের গান তখনকার বেশিরভাগ গানই ছিল হলো সিনেমার গান। তো সিনেমা গান তো বাংলাদেশের সিনেমা গানের লিরিকের অবস্থা তো জানোই, যে কখনোই মানে এই ব্যাপারগুলো অত বেশি আসেনি, মানে প্রেম নিয়ে যে নানান প্রশ্ন, হ্যাঁ, বা চলো বদলে যাই, মানে সেই তুমি গানটার হচ্ছে মজার কথা, সেই তুমি গানটার আসল টাইটেল কিন্তু ছিল চলো বদলে যাই, কিন্তু এই টাইটেল টিকে নাই, মানে এটা এত বেশি পপুলার হয়েছে সেই তুমি নামে, সেই তুমি, কিন্তু গানে আসল তো এই যে বদলে যাওয়ার কথা, যে বুকের সব কষ্ট সরিয়ে চলো বদলে যাই, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি এইগুলো অত্যন্ত সিম্পল ফিলিংস, সেইগুলা মানে এর আগে ওইভাবে গানগুলোতে তেমনভাবে উঠে আসেনি অতীতের যে গানগুলা। আমার ধারণা সেই কারণেই, প্লাস এটার মেলোডিটাও মানুষকে মানে টাচ করেছে। আয়ুব বাচ্চুর কিছু গান আছে যেগুলো আসলে বলবো যে আসলে এগুলো অন্য জগতে তৈরি, তার এক সেই তুমিও তার একটাই, মানে তোমার শুরুতেই যে গিটারের যে মিউজিকটা, প্লাস ড্রামসেরও একটা সুন্দর একটা রিদম আছে এখানে, বেইজের একটা সুন্দর রিদম আছে, সব কিছু মিলিয়ে মানে গানটা মানুষকে টাচ করেছে বলে আমার মনে হয়। ওনারা যখন করতেন, মানে ব্যান্ডে করতেন, তখন তো মানে যখন জনপ্রিয়তা পেলেন তখন তো বাংলাদেশে প্রচুর কনসার্ট হইতো, হ্যাঁ এবং অডিও অ্যালবামও ভালোই বিক্রি হইতো। হ্যাঁ হ্যাঁ। তো সেই সময়ে ওনার এই এই আম্মাজান, সাগরিকা, এই ধরনের গান গাওয়ার পেছনে আসলে টাকা কামানো ছাড়া আর কোনো পারপাস আপনি খুঁজে পান কিনা, বা আপনার কি মনে হয় যে এই যে এই আম্মাজান বা সাগরিকা টাইপ গান গেয়ে আয়ুব বাচ্চু আসলে মিউজিশিয়ান হিসেবে নিজেকে এক্সপ্লোর করার কোনো স্কোপ আদৌ পাইছে, নাকি এইটা ওই জাস্ট এইটা আর একটা কপিটা এর মতো, মানে কপি করে বা বিয়েতে বা হলুদে প্রোগ্রাম করে যেরকম টাকা কামায় ঠিক ওইরকম একটা জায়গা। তো ব্যান্ড মিউজিশিয়ান হিসেবে মানে আম্মাজান গান শুনে আপনি কি ব্যথিত হয়েছেন? আমি ব্যক্তিগতভাবে আয়ুব বাচ্চুর এই আম্মাজান, সাগরিকা টাইপ গান শুনে আমি হতাশা বোধ করতাম। না, আমি আমার ওই সময়ে আমি আমার তখনকার মানসিকতা আর এখনকার মানসিকতা বলি, তখন অবশ্যই হতাশ হয়েছিলাম, বয়স কম, মানে চিন্তাই করতে পারি না যে প্রিয় রক স্টার সে আম্মাজান গান, হ্যাঁ, স্বামী আর স্ত্রী বানাইছে কি এইসব না, সাগরিকা বা অনন্তপ্রম এই গানগুলো আবার বেশ ভালোই লাগতো, যেগুলো একটু রক ভাব আছে, যাই হোক, কিন্তু মানে আম্মাজান বা যে স্বামী আর স্ত্রী বানাইছে, হ্যাঁ এই টাইপের গান
বা যে কি দারুণ দেখতে, এই টাইপের গান আসলে নিতে পারিনি আর কি। যাই হোক, এটা হ্যাঁ কমার্শিয়াল ব্যাপার তো অবশ্যই, টাকা কামানো প্লাস আমার ধারণা ওই যে আয়ুব বাচ্চু তো সবসময় নানান এক্সপেরিমেন্ট করতেন। এই এক্সপেরিমেন্ট করতে যে উনি হিপ হপ গানও করেছেন। হিপ হপ যেমন মানে এটা বলি একটু যেহেতু এটা রিলেটেড এই জন্যই বলি যে এলআরবির একটা গান আছে ধর ধর চোর, এটার হিপ হপ গান। তারপরে নিজের সুরে তারা ভরা রাতে মিক্সড অ্যালবামে একটা এ দেশ আমার নামে একটা গান গান করেছিলেন। তারপরে একটা র্যাপ গান করেছিলেন ওই অ্যালবামে, চারু এদেরকে দিয়ে গাওয়ানো আর কি। তারপরে বিভিন্ন ধরনের গান করেছেন, যেমন একটি নারী অবুঝ নামে তার একটু এক্সপেরিমেন্টাল একটা গান আছে, একটাই মন, যখন তখন অনেক ডিস্কো বিটার, এই ধরনের বিভিন্ন ধরনের গান উনি করেছেন। ব্লুজ ধরনের অনেক গান আছে, যেমন শেষের দিকে অ্যালবামে গান ছিল একটা অন্ধ নামে একটা গান ছিল ব্লুজ টাইপের। তারপরে নিজে এলআরবি অ্যালবামে ব্লুজ ধরনের কিছু গান ছিল আর কি। কিন্তু মানে আমি এটা বলছিলাম যে হয়তো ওইখান থেকে চিন্তা করেছিলেন যে আচ্ছা ঠিক আছে দেখি, মানে কমার্শিয়াল ছাড়াও এই ধরনের গান উনি এক্সপেরিমেন্ট, আমার ধরনের এক্সপেরিমেন্ট হিসেবেই এটা করেছিলেন। প্রথম উনি যে গানটা গেছিলেন সেই গানটা অত পরিচিত না, খুবই হাস্যকর কথার গান আর কি। আলাউদ্দিন আলী তাকে অনুরোধ করে, আলাউদ্দিন আলীর সাথে তার ভালো সম্পর্ক ছিল, বলেছিলেন যে একটা গান গাইতে সিনেমার। গানের লিরিক খুবই হাস্যকর। এই সিনেমার নাম বোধহয় তোমার মনে আছে, মহাজ্ঞানজাম নামে একটা সিনেমা, ইলিয়াস কাঞ্চন নায়ক। তো সিনেমায় বোধহয় টিন দিয়ে একটা রোবট বানানো এরকম কিছু একটা দেখিয়েছিল। বাংলাদেশের প্রথম কোন সিনেমায় রোবট দেখিয়েছিল, যেটা থেকে আমরা খুব হাসাহাসি করতাম, টিন দিয়ে বানানো রোবট। তো মহাজ্ঞানজাম সিনেমায় আয়ুব বাচ্চুর যে গান মানে খুবই খ্যাত, সেটা হলো যে শুরুতে সেটা মানে বাচ্চুর ভয়েসেই যে বউ গেল রে ধর 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 বলে, তারপরে বসে চাক্কু মেরে এই কলি যায়, বউ আবার পালায় পালায়, বউ গেলে এমন মিষ্টি বউ পাবো কোথায়, ও বউ চলে যায়, মানে খুবই হাস্যকর কথার গান। যাই হোক, কিন্তু পরে যে ওই যে গানগুলো পপুলার হলো, সাগরিকা বা আম্মাজান, অনন্ত প্রেম, তো আয়ুব বাচ্চু যখন দেখলেন যে না এখানে তো টাকাও আসছে ভালোই, আবার নিজের একটা অন্যরকম সত্তাতেও বিচরণ করা হচ্ছে, প্লাস দেখলেন যে এই গানগুলোর মাধ্যমে একদম তার গান ছড়িয়ে যাচ্ছে সব লেভেলে। তো এটাও বোধহয় উনি ওই সময় জিনিসটা হয়তো এককালে চাওয়া ছিল না, কিন্তু আমার ধারণা ওই সময় হয়তো ভেবেছেন যে ওকে যেহেতু এটার মাধ্যমে হচ্ছে। তো আমি পরবর্তীতে কেন এটা ওয়েলকাম করেছি, কারণ আমি যখন এখনকার সময়ের বাংলাদেশে মিউজিশিয়ানদের দুরবস্থা দেখি, যে মানে এখনকার সেই আমলে তো মিউজিক করে মানে মিউজিক একটা গান রিলিজ করে ভালো টাকা কামানোর সুযোগ ছিল, যে গান গাইলেই সেটার থেকে একটা ভালো ইনকাম আসতো, অ্যালবাম প্রচুর বিজনেস করতো। সেই কারণে যেমন এই আয়ুব বাচ্চু জেমস এদের ঘটনা ঘটেছে যে অ্যালবাম প্রচুর বিজনেস করায় মানে প্রডিউসার গাড়ি কিনে দিয়েছেন, এরকম হয়েছে ঘটনা। কিন্তু এখন তো সেই অবস্থা নেই। এটা না থাকার কারণে আমি যখন দেখি যে অনেক সম্ভাবনাময় ব্যান্ড রকস্টার, যেমন ধরো তোমার রাফা, তারপরে বে অফ বেঙ্গল ব্যান্ডের বক্তিয়ার, এরা কিন্তু দারুণ সুরকার। তারপরে অর্থহীন ব্যান্ডে ছিল শিশির, এখন অর্থহীন ছেড়ে দিয়েছে, দারুণ সুরকার এরা। কিন্তু মানে এখন তো মিউজিক তারা বেশি করছে না, করে তো টাকা নেই। কিন্তু আয়ুব বাচ্চুরা ওই যে মিউজিকের নানান জায়গায় এক্সপ্লোর করে, যখন আমি দেখি যে সেই আমলে এই সুযোগটা ছিল, তখন আমি 100% সাপোর্ট জানাই যে হ্যাঁ আয়ুব বাচ্চু ওনারা চেয়েছেন প্রফেশনাল মিউজিশিয়ান হতে, যে প্রফেশনাল মিউজিশিয়ান হবে তাকে সব দিকে এক্সপ্লোর করতে হবে বাংলাদেশের মতো বাস্তবতায়। এ তো আর বিদেশ না যেখানে একদম কপিরাইটের করা আইন, দেখা যায় যে এক গান হিট হলে ওই গানের লিরিসিস্ট যে গীতিকারও যে তারও সারা জীবন ওই এক গান দিয়ে চলে যায়। বাংলাদেশে তো সেই ঘটনা না, কাজে বাংলাদেশের মানে মিউজিক সোশ্যাল সিকিউরিটির জন্য তো আয়ুব বাচ্চু বা জেমস ওনারা এই সব গান গেয়েছেন। আমার প্রশ্ন তো সেটাই, তাদের তো ইনকাম অনেক ভালো ছিল, মানে এটা তো জাস্ট অ্যাডিশনাল কিছু ইনকামের বাইরে কি না, কিন্তু তারা যখন শুরু করেছিলেন এই গান গাওয়া, যেমন আয়ুব বাচ্চু সিনেমায় গান গাওয়া মোটামুটি 94-95 সাল থেকেই শুরু, তখনও কিন্তু তারা জানেন না যে তারা যে একদম টিকে থাকবেনি, হ্যাঁ এইটা ব্যাপারে তারা নিশ্চিত ছিলেন না। তো একটা ইনসিকিউরিটি ছিল তাদের মধ্যে। আয়ুব বাচ্চু হয়তো ওই চিন্তা থেকে জিনিসটা করেছেন, এবং আমি তাকে এক ফোঁটাও দোষ দিই না। আমি বর্তমানে যখন মিউজিশিয়ানদের দুরবস্থা দেখি, ওকে এই ব্যাপারে মানে আমার আরেকটা অন্য এক্সাম্পল মনে পড়লো যে কোক স্টুডিওতে ওয়ারফেজের
অবাক ভালোবাসা রিমেক করছে। সেক্ষেত্রে কোক স্টুডিও যে আয়ুব বাচ্চুর কোনো গান এতদিনও করলো না, এটার কারণ কি? আয়ুব বাচ্চু মারা গেছে, অনেক দিন হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে। না, এইটা তো এবং তার ফ্যামিলি পারমিশন পাবে কিনা সন্দেহ আছে। এবং এখনকার ছেলে মেয়েদের কাছে তার গ্রহণযোগ্যতা কমে গেছে, এরকম কোনো কারণ না? কি কারণে? মানে আমার ওয়ারফেজের অবাক ভালোবাসার চাইতে তো আমার মনে হয় যে আয়ুব বাচ্চুর কোনো একটা গান রিমেক করাটা কোক স্টুডিওর জায়গা থেকে আমি মনে করি যে বেশি প্রায়োরিটি পাওয়ার কথা। বা ইভেন জেমসের নাম আরও আগে আসার কথা ছিল ওয়ারফেজের অবাক ভালোবাসার আগে। সো এটার কারণটা কি আসলে? আচ্ছা, এইটার ক্ষেত্রে আমার যেটা আইনগত জটিলতা তো বিশাল ঝামেলা। কারণ এই ক্ষেত্রে আমি মানে একটু অভিমানের সুরে অভিযোগ করব আয়ুব বাচ্চুর পরিবারের সদস্যদের, যে ওনারা এমন একটা অবস্থা করে রেখেছেন, এটা কেন করলেন ওনারা? কারণ এই যে ওনার গান পারমিশন ছাড়া করা যাবে না কিছু, একদম ওনারা সত্য। ঠিক আছে, আপনাদের তো খুব ভালো কথা, মানে এটা করেছেন, তারা করেছে, খুব ভালো কথা। কিন্তু কথা হলো যে এর তো কোক স্টুডিও তো কারো গান করে পারমিশন নিয়ে টাকা পয়সা দিয়ে করে, কিন্তু ওই যে বললাম না যে আয়ুব বাচ্চুর এই যে প্রথম থেকে যে আয়ুব বাচ্চুর গানকে মানে সংকুচিত করে দেওয়া হয়েছে, তার গান ছড়ানোর পথটা, এই কারণে আসলে সত্যি খারাপ লাগে যে আয়ুব বাচ্চুর গান অনেকটাই এখন আলোচনার বাইরে। তার কারণ হলো গান জিনিসটা এমনই, সেই গানগুলোই মানুষ বেশি আলোচনা করে, সেসব গান নিয়ে যেগুলো আলোচনায় থাকে। তো যখন এই জিনিসটা আটকে দেওয়া হয় যে না, পারমিশন ছাড়া আয়ুব বাচ্চু গান পারফর্মই করা যাবে না সেরকম জায়গায়, মানে কোনো এলআরবি ব্যান্ড কন্টিনিউ করা যাবে না, এই ধরনের ব্যাপার স্যাপার, তখন এইটার ফলে যেটা হয়েছে, আমি নতুন জেনারেশনে আমি যেটা দেখছি যে নতুন প্রজন্মে জেনজি যারা, তারা আয়ুব বাচ্চুর হায়েস্ট হয়তো 5-6টা গান জানে। যেমন আমি গত বছর একটা আন্ডারগ্রাউন্ড শো দেখলাম যেখানে মেকানিক্স ব্যান্ড ওরা ট্রিবিউট দিয়েছিল আয়ুব বাচ্চুকে। সেখানে 5টা গান তারা করেছিল, তার মধ্যে দেখলাম সেই তুমি, ঘুমন্ত শহরে আর হাসতে দেখো গাইতে দেখো, এই 3টা গান জানে সবাই। কিন্তু বাকি যে 2টা গান, অথচ এই দুটো এলআরবির প্রচণ্ড জনপ্রিয় 2 গান আয়ুব বাচ্চুর, একটা হলো রাতের তারা, আর একটা হলো গিয়ে তোমার একদিন ঘুম ভাঙা সরে। এই গানের সময় দেখি নতুন জেনারেশনের পোলাবান সব চুপ, মানে এরা জানেই না এই গান। মানে এটা খুব খারাপ লাগলো দেখেছে যে এটা এমন অবস্থা। কিন্তু তাই তুমি নতুন জেনারেশনে আয়ুব বাচ্চুকে আসলে মানে এই কারণে, এই যে আটকে দেওয়া হয়েছে, তার কারণে আয়ুব বাচ্চুর মানে গান নতুন জেনারেশন সব মনে হয় না 5-6টা বেশি জানে। আর এই কোক স্টুডিওর সম্ভবত আগ্রহ হয়তো এই কারণেই দেখাচ্ছে না, যেহেতু গান আয়ুব বাচ্চুর গানই আলোচনার বাইরে চলে গেছে। আপনি এর আগে একটা ফেসবুকে লেখাই লিখছিলেন যে তপন চৌধুরীর প্রথম যে অ্যালবামটা খুব জনপ্রিয় হয়েছিল সেটা সুরকার সব গানে সুর আয়ুব বাচ্চু, বা সামিনা চৌধুরীর অনেক জনপ্রিয় গানেও সুর করা আছে, মানে আয়ুব বাচ্চু করা আছে। তো আয়ুব বাচ্চুর এই যে করা, মানে তপন চৌধুরী যে ধরনের গান গান বা সামিনা চৌধুরী যে টাইপ গান গান, সেটা তো আসলে একটা আলাদা ধরনের এক ধরনের মেলোডি টাইপ গান। তো সেই টাইপ গানের সুরও তো সে করছে। তো আপনি তখন যে ব্যাপারটা বলতেছিলেন যে আয়ুব বাচ্চুর সুরকার হিসেবে যে ব্যাপারটা, সো আমি একটু বোঝার চেষ্টা করি যে মানুষ হচ্ছে এরকম রক ধরনের এরকম হাই ভোল্টেজ টাইপ গান সুর করে, সেই মানুষ যখন আবার এই তপন চৌধুরীর গান করে ওই টাইপ গান সুর করে। সো এই যে পার্থক্যগুলো হয় এবং তার যে হয় মানে শিফটিং, এই ব্যাপারটা নিয়ে আসলে আপনি কীভাবে মূল্যায়ন করেন? মানে আয়ুব বাচ্চুকে তো মানে আমরা যে বলি যে গড গিফটেড বলতে কিছু নাই, কিন্তু আমি তো আসলে বিশ্বাস করি গড গিফটেড বলে ব্যাপার আছে। এটা আয়ুব বাচ্চু তার প্রমাণ। তার এই যে তুমি নিজেই বলে দিলা যে মানুষ কিনা নীল বেদনার মতো গান সুর করে, বা হকার, লোকজন কমে গেছে, এই ধরনের রক গান, মন চাইলে মন পাবে, এই ধরনের গান সুর করে, সেই মানুষ কি করে আবার তপন চৌধুরীর ভীষণ দুঃখ পাবো বা পলাশ ফুটেছে শিমুল ফুটেছে এই টাইপের গান? এই জন্যই তো আমি প্রথমে বলে নিলাম যে আয়ুব বাচ্চু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা সুরকার, এবং ওভারঅল আয়ুব বাচ্চুর মতো লেভেলের মিউজিশিয়ান এই উপমহাদেশে পাড়াই বলবার, একদম উপমহাদেশে নিয়ে আসলাম, উপমহাদেশে কখনো কেউ ছিল না। এত ডাইভার্সিটিটা একটু বলেন, মানে তাহলে তো লোকজন বুঝবে। আচ্ছা, কেন এরকম? হ্যাঁ, তখন দেখা যায় লোকজন এআর রহমান, আচ্ছা না এসডি বর্মন এদেরকে টাইনা না। এসডি বর্মন, এআর রহমান আমি সংক্ষেপে বলি, তারা কি একটা নির্দিষ্ট প্যাটার্নের বাইরে মিউজিক খুব একটা করেছে? এই জন্যই ডাইভার্সিটি। ওকে, ডাইভার্সিটি হয়তো এই আলাপটা প্রাণবন্ত হবে। ওকে, ডাইভার্সিটি ব্যাপারটা তো আসলে খুব সোজা। যেমন
এক আয়ুব বাচ্চু নিজের ক্যারিয়ারে বলি আর অন্যদের জন্য করা সুর সেটাও আসি। সেটা হলো যে আয়ুব বাচ্চু নিজেই বলতেন যে আমার কয়েকটা সত্তা, এখন এলআরবি একটা সত্তা, আবার সলো অ্যালবাম যেগুলা সেইগুলো একটা সত্তা আমার, আবার আমি কিছু মিক্সড অ্যালবামের জন্য গান টান সুর করি, এইগুলো এক একটা সত্তা। তো ডাইভার্সিটি বলতে আমি তাহলে এখন একটু মানে গানের হ্যাঁ, গান ধরে ধরে গান ধরে ধরে বলি, যেমন তাহলে বুঝতে পারবে লোক। ওকে গান ধরে ধরে বলি, যেমন নর্মাল রক ধরনের গান যেগুলা, যেমন গানের বৈশিষ্ট্য বলি, যেমন ঘুমন্ত শহরে গানটা একটা অবিশ্বাস্য একটা গান। তার কারণ হলো তুমি দেখো মানে এটা একটা রক গান, অথচ এই গানের কিন্তু মানে পিওর রক গানের কিন্তু মেয়ে ফ্যান বেশি থাকে না, হচ্ছে এই গান নারীদের কাছেও চরম জনপ্রিয়। কারণ এই গানটা এমন একটা গান, মানে শুরুর যে মিউজিকটা, গিটার দিয়ে যে মিউজিকটা, ওই মিউজিক মানে এমন একটা মিউজিক যে ওই মিউজিক একদম প্রত্যেককে যে টাচ করে। তো এই যে ঘুমন্ত শহরের মতো রক ধরনের তার আরও যে গান আছে, ঘুম ভাঙা শহরে বা রাতের তারা, অথবা এই যে তুমি প্রথমেই তার যে গানটার কথা বললা, কষ্ট কোন, হ্যাঁ, যেটা দিয়ে আমার রক গান শোনা শুরু। তারপরে যদি ভুল করে তোমাকে চাই, বা আমার একটাই নির্ঘুম রাত, এই যে এই ধরনের গান, এগুলো একটা ক্যাটাগরি গান আয়ুব বাচ্চুর। আবার খুব হেভি গান যেগুলা, যেমন ওই যে তবু অ্যালবামের কয়েকটা গানের কথা আমি আগেই বলেছি, যে একজন জারজ সন্তান বা আমি চাই। এরপরে কিছু এই ধরনের এক্সপেরিমেন্টাল গান করেছে আয়ুব বাচ্চু, যেমন হলো লোকজন কমে গেছে। লোকজন কমে গেছে হলো 1997 সালের গান, একটা মিক্সড অ্যালবাম, ধুনের গান, ব্যান্ডেরই। কিন্তু ওই গান কিন্তু প্রোগ্রেসিভ রক, যে প্রোগ্রেসিভ টাইপের মিউজিক এর কয়েক বছর পরে ব্যাপকভাবে শুরু করে আর্টসেল। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে আয়ুব বাচ্চু কিন্তু তার এক্সপেরিমেন্ট আরও আগেই করে রেখেছে। আয়ুব বাচ্চু সবসময় বলেন যে বাংলাদেশের প্রথম অল্টারনেটিভ রক গান তার করা। হ্যাঁ, এটা সত্যি। যে ব্ল্যাক পরবর্তীতে অল্টারনেটিভ রকের পাইওনিয়ার বাংলাদেশে, পরবর্তীতে এই অল্টারনেটিভ রককে পপুলার করেছে নেমেসিস, আরও ভাইরাস, এখনকার জেনারেশনে সেই আফটার ম্যাথ, কার্নিভাল, কনক্লুশন, এই ধরনের ব্যান্ডগুলো। নীল বেদনা 1996 সালের ক্যাপসুল অ্যালবামে যে নীল বেদনা, এইটা কিন্তু ছিল পুরা অল্টারনেটিভ রক, যেটা কিন্তু মানে প্রথম বাংলাদেশ অল্টারনেটিভ রক গান। এছাড়াও একটা যেমন ওই ক্যাপসুল অ্যালবামে এলআরবি একটা গান ছিল ফিরে ফিরে পেতে চাই, এই গানটাকে বলা যায় একটু রকে একটু জটিল ক্যাটাগরি, যারা রক মিউজিক অনেক ক্যাটাগরি ভালো জানে, জনরা ভালো জানে, তার স্লাজ রক, এটা একটা নতুন ধরনের গান ছিল। এই ধরনের হেভি মিউজিক অনেকগুলো করেছে। আবার এলআরবির অ্যালবামেই মেলোডিয়াস গান থাকতো, সেই তুমি, রূপালী গিটার বা সুখী ছেলে, এরপরে আপন কেহ নাই, হ্যাঁ, এই ধরনের গান কিন্তু থাকতো এলআরবি অ্যালবামে। এরপরে আয়ুব বাচ্চুর যে সলো অ্যালবামে উনি অনেক রকম এক্সপেরিমেন্ট করেছেন, যেমন কি বলবো, এই যে একা একা একটা অ্যালবাম আছে আয়ুব বাচ্চুর। এই অ্যালবামটা একটু ওই সময়ের অন্য বিভিন্ন অ্যালবামের কারণে একটু ডাউন খেয়ে গেছিলো 98 সালে। এই অ্যালবামে কিন্তু যে আকাশ কাঁদে বাতাস কাঁদে, তারপরে তুমি নও, এরপরে কি বলবো, এই ধরনের বেশ কিছু সুন্দর সুন্দর গান ছিল আর কি, মানে একটা নির্দিষ্ট প্যাটার্নের গান ছিল। এই আয়ুব বাচ্চুই আবার অত্যন্ত স্লো ধরনের কিছু গানও করেছেন, যেমন একটা মিক্সড অ্যালবামের গান আছে বহুরূপী, নিজের সুর করা, ধুলো মাখা পথ, আমি জানি না গানটা শুনেছো কিনা, মানে প্রায় রবীন্দ্রসঙ্গীত টাইপের গান আর কি। আবার সে আমি আগেই বলেছি যে সেই আয়ুব বাচ্চু এই গানগুলোর কথা আগে বলেছে, একটাই মন, বা ওই যে নিজের সলো অ্যালবামের, বা এই মুহূর্তে যেটা মনে পড়তেছে ভাঙায় মন নিয়ে তুমি যে গানটা, হ্যাঁ ভাঙায় মন নিয়ে, এই গানটা তো খুবই চমৎকার। হ্যাঁ, এইটাই ভাঙায় মন নিয়ে তুমি কেঁদো না। তারপরে তোমার পছন্দের গান, তোমার জীবনকে ডিফাইন করা গান, যেটা যেটা ওই যে আরে কোনটা কথা, হাসতে দেখো গাইতে, হ্যাঁ, বা এই যে আসলে কেউ সুখী নয়, তারা ভরা রাতে, এই তো মানে বিভিন্ন প্যাটার্ন। হাসতে দেখো তো মানে রকি, মানে হাসতে দেখো মানে মেলোডিয়াস রক টাইপের আর কি। হ্যাঁ, এই যে এত ভার্সাটাইলিটি। হ্যাঁ, আবার সেই প্রথমে বললাম যে সে আয়ুব বাচ্চুর প্রথম যে অ্যালবাম রক্তগোলাপ, মোহাম্মদ আয়ুব বাচ্চু নামে, সেখানে তবলা বাজিয়ে গান, এ হলো ব্যান্ড আর সলো। এই আয়ুব বাচ্চুই আবার সেই 80-র দশকেই তপন চৌধুরীর প্রথম অ্যালবামের গান করেছে। পরে আর আগেই বলা হয়ে গেছে জুয়েলের গান করেছে। তারপরে একটা মজার জিনিস, এটা অবশ্য একটু
এটা আসলে আয়ুব বাচ্চুর ক্যারিয়ারে হয়তো একটু দাগি। সেটা হলো এটা কমার্শিয়াল কারণ ইভা রহমানের একটা অ্যালবামের সুরও কিন্তু আয়ুব বাচ্চু করা। জানো এটা পুরো। এবং একটা দারুণ তথ্য দেই, আয়ুব বাচ্চু এমন ভার্সাটাইল, দুঃখজনক যে এইগুলা ইউটিউবে নেই। আয়ুব বাচ্চুর ছড়া গানের একটা অ্যালবাম ছিল আয়ুব বাচ্চুর সুরে, যেটা হলো তার শেষের দিকের এলআরবি শেষ 2 অ্যালবামের যে গীতিকার সাজ্জাদ হোসেন, এই সাবিত্রী রায় আবার আরেকটা ধরনের গান, যে কাহিনীমূলক গান। এই ধরনের গান শেষের দিকে 2005-এর পর আয়ুব বাচ্চু সলো অ্যালবামে অনিমেষ নামে একটা গান করেছে, সেটাও যে কাহিনীমূলক গান আর কি, যেটা আমি বলবো কিছুটা হয়তো পশ্চিমবঙ্গের সুমন, নচিকেতা, অঞ্জন এদের একটু প্রভাবিত থাকতে পারে কাহিনীমূলক গানে। তো ওই সাজ্জাদ হোসেনের কাছে আমার কনফার্ম হয়েছে, আমার মনে আছে পেপারে দেখেছিলাম যে ছড়া গানের অ্যালবামও করেছেন আয়ুব বাচ্চু। আবার দেখো স্রষ্টাকে উৎসর্গ করে একটা অ্যালবাম খেলাছে কাফেলা, 2002 সালে একটা অ্যালবাম করেছেন কাফেলা নামে। সেই অ্যালবামটা কিন্তু ছিল মানে সব ধর্ম, মানে ইসলামিক গান আর কি, মানে ইসলামিক বলবো না, মানে যেটা হলো গিয়ে সম্পূর্ণ প্রত্যেকটা গান হলো স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা। আমরা একটু মজা করে বলতে আয়ুব বাচ্চুর হামনাদ গাওয়া ধরছে, মানে সেটা মজা করে বলতাম। এরকম অ্যালবামও আছে। আবার উনি কিন্তু যে এটা আমি ভুলে যাচ্ছি, সেটা হলো যে তুমিও জানো কিন্তু ফোক গানের উপর একটা তার অ্যালবাম আছে, বাংলাদেশের বিখ্যাত সব আব্দুল আলিমের, হ্যাঁ আব্দুল আলিমের গান, আব্বাস উদ্দিনের গান নিয়ে তার কিন্তু একটা অ্যালবাম আছে। আবার ওই তো মানে এই ধরনের গান আছে। আবার সেই আয়ুব বাচ্চুর খুব স্বাভাবিকভাবেই গিটারে ইনস্ট্রুমেন্টাল অ্যালবামও আছে, সাউন্ড অফ সাইলেন্স। বিভিন্ন সিনেমার জন্য শুরু করেছেন, ব্যাচেলার সিনেমার 69, যেটা আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে, এটা আয়ুব বাচ্চু শুরু করা। তো এই যে এত ভ্যারিয়েশন, আমি ওই যে তুমি যে যাদের বললা যে আর রহমান বা ওনারা লেজেন্ডারি সুরকার, কোনো সন্দেহই নাই, কিংবদন্তি। কিন্তু এত ভ্যারিয়েশনকে আসলে তাদের কাছে দেখা যাবে, কারণ আমি যদি এসডি বর্মনের কথা বলি বা এসডি বর্মন, শচীন দেব বর্মন হচ্ছে আমি বলবো সুরকার হিসেবে রাহুল দেব বর্মন অনেক আগানো, শচীন দেব বর্মন গায়ক হিসেবে লেজেন্ডারি, কিন্তু সুরকার হিসেবে ছেলে আগানো বেশি অনেক। আরডি বর্মনের বা বাপ্পি লাহিড়ী, আমি ইন্ডিয়ার সুরকারদের মধ্যে তুলনামূলক ভার্সাটাইল পেয়েছি হলো বাপ্পি লাহিড়ীকে, যে বাপ্পি লাহিড়ীর হলো তোমার ডিস্কো ডান্সারের মতো গান আছে, আবার কিশোর কুমারের চালতে চালতের মতো দারুণ সোলফুল গানও আছে। কিন্তু তাদেরও কি মানে আয়ুব বাচ্চুর মতো এত ধরনের মিউজিক তারা কম্পোজ করেছেন? না। কাজে আমি শ্রেষ্ঠত্বের মাপকাঠি আমি ধরছি হলো যে মানে ভার্সাটাইলিটি এবং বিভিন্ন ধরনের মিউজিকে বিচরণ করতে পারা সফলভাবে। ভার্সাটাইলিটির মধ্যে তো অনেকে কোয়ালিটি ধরে রাখতে পারে, কোয়ালিটি ধরে গেছে, কারণ মানে আয়ুব বাচ্চুর মানে এই গানগুলো মানে কোয়ালিটি, যেমন ওনার যদি জীবনে 1000 গান সুর করা থাকে, আরও বেশি আছে, তার মধ্যে অন্তত 200+ গান আছে কোয়ালিটিফুল। তো 200+ কোয়ালিটিফুল গান একটা মানুষ সুর করেছে বিভিন্ন জনরায়, বিভিন্ন ধরনের, তো আসলে তার চেয়ে সেরা আমি কাউকে বলতে পারবো না। আবার সেই মানুষটা একজন লেজেন্ডারি গিটারিস্ট, হয়তো এই উপমহাদেশের সেরা গিটারিস্ট, হ্যাঁ উপমহাদেশের সেরা, বাংলাদেশের সেরা, মানে উপমহাদেশের সেরা গিটারিস্টই বলা যায়। আবার সেই মানুষটা আবার একজন দুর্দান্ত জনপ্রিয় ভোকালও, তাহলে আসলে এর চেয়ে সেরা মিউজিশিয়ান সম্ভব কি করে? আমি আপনার এবং আরেকটা জিনিস বলি, এটা আয়ুব বাচ্চুর অত্যন্ত ইউনিক একটা দিক, এটা সারা পৃথিবীর মধ্যে ইউনিক, এই জিনিসটা একটু ফোকাস করা দরকার। সেটা হলো পৃথিবীর জনপ্রিয় যারা রক স্টার লেজেন্ডারি, তাদের ম্যাক্সিমামই যারা ভোকাল, 2-1টা ব্যতিক্রম বাদে ম্যাক্সিমামই কিন্তু তারা লিড গিটারিস্ট না, তারা হলো রিদম বা রিফ গিটারিস্ট। ব্যতিক্রম আছে, যেমন চিলড্রেন অফ বটম ব্যান্ডের যে গিটারিস্ট ছিলেন, মারা গেছেন, লেজেন্ডারি অ্যালেক্সি লাইহো, উনি হলো মানে বাজাতেন আবার নিজেই লিড গিটার, মানে নিজেই গান গাইতেন, নিজেই লিড গিটার বাজাতেন। আর এরকম ডেথ একটা ব্যান্ড, মানে লেজেন্ডারি ডেথ মেটালে পাইওনিয়ার বলা যায়, ওই ব্যান্ডের যে ভোকাল না, উনি অবশ্য বেস গিটারিস্ট ছিলেন, লিড গিটারিস্ট না, যাই হোক, খুব রেয়ার। মানে দেখা যায় যে ভোকাল মানে মেটালিকার ভোকাল জেমস হেটফিল্ড, রিফ গিটারিস্ট, মেগাডেথের ভোকাল ডেভ মাস্টেইন, রিফ গিটারিস্ট। হ্যাঁ, এরকমই আর কি, মানে তোমার যে মেইন ভোকাল সে প্রচুর সলো বাজাচ্ছে, গান গাচ্ছে। হ্যাঁ, ব্যান্ডের ক্ষেত্রে ব্যান্ডে এরকম আছে হলো
প্রিন্স, লেজেন্ডারি সিঙ্গার প্রিন্স, উনি দুর্দান্ত একজন গিটারিস্ট ছিলেন, ওই তো অল্প আছেন, খুব বেশি নেই। প্রিন্স বা ধরো ওই যে এরিক ক্ল্যাপটন, হ্যাঁ। কিন্তু আয়ুব বাচ্চু কিন্তু মানে বাংলাদেশে তো এই উদাহরণ মানে জেমস আয়ুব বাচ্চুর পরের যুগে একদমই নেই। মানে এই যে এত ভালো ভালো ব্যান্ড আমরা দেখি, কিন্তু মানে তাদেরও লিঙ্কন আর্টসেলের রিফ গিটারিস্ট, তারপরে তোমার জন কবির মূলত রিপ বাজায় আর কি, বা ধরো আর কার কথা বলবো, এই তো এরকম যারা মূলত তারা রিফ গিটারিস্ট। পার্থ বড়ুয়াকে লিড বাজায় না? সোলসের গানে এতই কম সলো, ওটাকে আসলে ওইভাবে বিবেচনায় আনা যায় না। কিন্তু জেমস, আয়ুব বাচ্চু এবং জেমস এখনো লিড বাজায় না, কিন্তু জেমস নিজে গিটারের সত্তাটাকে বিকাশ করে নেই। কিন্তু যেহেতু আয়ুব বাচ্চু বিকাশ করেছেন, দেখো যে এইটা কিন্তু একটা ইউনিক জিনিস। পৃথিবীতে খুব কম ব্যান্ড ভোকালি আছেন যে কিন্তু সলো বাজানো, তো সেই দিক থেকে আয়ুব বাচ্চু ইউনিক একদম। ওকে, আমি বুঝতে পারছি। মানে আপনার স্টেটমেন্টের সাথে আমার দ্বিমত করার কিছু ছিল না। ওকে, আমি বরং এই জায়গাতে কথা বলি যে আমরা ছোটবেলায় যখন ভাবসা অনুসরণ পড়তাম যে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, আমি তো এইটা তখনও বিশ্বাস করতাম না, এখন তো করার কোনো কারণে নেই। আমার মনে হয় যে আসলে কর্ম কীরকম হবে সেটার সাথে আসলে জন্ম অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। সো আপনার কি মনে হয় না যে আয়ুব বাচ্চু যদি ইউরোপে বা আমেরিকায় জন্ম নিত, তাহলে আয়ুব বাচ্চু মানে মেটালিকা বা ওই ধরনের কোনো একটা স্টেজে এতদিনে থাকতো? আমি মনে করি, অবশ্যই মনে করি, কারণ ওনার যে ক্যাপাবিলিটি ছিল, এই ক্যাপাবিলিটি অবশ্য বাংলাদেশে আরও কয়েকজনই ছিল, তবে আয়ুব বাচ্চু স্পেশাল, কারণ এই রকম ট্যালেন্ট পৃথিবীতেই খুব বিরল। এই যে আমি যে পৃথিবী বিখ্যাত রকস্টারদের নাম বললাম না, তারা তো এত গান নিয়ে কারবার তাদের ছিল না, এত গান সুর করা, এত গান, মানে তাদের মিউজিক লাইফও এতগুলো গান নিয়ে তাদের ইয়ে না। হ্যাঁ ঠিক আছে যে তাদের গানগুলার তারা এত না করলেও যে গান করেছে সেইগুলোর মধ্যে হয়তো কোয়ালিটি গানের সংখ্যা আয়ুব বাচ্চু কোয়ালিটি গানের চেয়ে বেশি, হ্যাঁ সেটা পৃথিবীব্যাপী বিচার করলে তো নিঃসন্দেহে তাই। কিন্তু তুমি যদি এটা চিন্তা করো যে মানে এত অ্যাক্টিভিটি একটা মানুষ, একটা মিউজিশিয়ানের, এটা আসলে তার জন্ম আসলেই ভুল জায়গায় হয়েছে নিঃসন্দেহে। মানে এটা ইউরোপে আমেরিকায় জন্ম নিলে আয়ুব বাচ্চুর বিকাশ আরও অনেক বেশি ঘটতো। এবং যখন মানে ওই সব জায়গায় যখন তাদের মিউজিকের কপিরাইটটা নিশ্চিত হতো, তখন তো তার বিকাশ আরো বেশি করে ঘটতো। তখন মানে আম্মাজান গাওয়া লাগতো না। হলিউডের সিনেমায় গান ঢোকালে সেটা ভালো জিনিস, বা ওই সব ইউরোপিয়ান সিনেমায় গান ঢোকালে স্কাইফল টাইপ কিছু গাইতো, ওইটাই আর কি, বা কার্নিভাল অফ রাস্ট গাইতো, কি করতো না কিছু গাইতো আর কি। ওকে, তো এই ব্যাপারে ওই আপনি সুরকারের প্রসঙ্গটা যেহেতু আনলেন, সে তো প্রিন্স মাহমুদের সাথেও অনেক কাজ করছে, এবং আপনি প্রিন্স মাহমুদকে অনেক হাইলাইট করেন সুরকার হিসেবে। অবশ্যই অবশ্যই। আবার সে শাওকাত এদের সাথে বোধহয় কাজ টাজ করছে। তো আমি পার্টিকুলার প্রিন্স মাহমুদের কথা বলবো যে সে যেরকম কমলের সাথে তার একটা গিটারের ব্যাপার নিয়ে একটা বোধহয় একটা কোথাও সূক্ষ্ম একটা কম্পিটিশনের ব্যাপার ছিল। তো আপনার কি কখনো মনে হয়েছে যে প্রিন্স মাহমুদের সাথে কাজ করার ক্ষেত্রে তার আসলে ওই কে ভালো সুরকার এইটা না, তার মধ্যে কখনো কোনো কম্পিটিশন বা ইগো কাজ করতে? না, সেটা কাজ করেনি। তবে একটা ব্যাপার ঘটেছে, তার আগে আমি একটু গিটারের ব্যাপারটা যেহেতু এনেছো ওই জন্য একটু বলি। ইব্রাহিম আহমেদ কমলের সাথে যেটা ছিল, তাদের নিজেদের মধ্যে কোনো সমস্যা ছিল না, চরম সুসম্পর্ক ছিল তাদের মধ্যে। এটা হলো মানুষের বানানো কম্পিটিশন। মানুষ একটা বানছে, আর কম্পিটিশন কে সেরা গিটারিস্ট, আয়ুব বাচ্চু না। এটা নিয়ে আয়ুব বাচ্চুর মৃত্যুর পরে কমল বলেছেন যে এটা মানে মানুষ কেন যে এটা করে, মানে আয়ুব বাচ্চু ভাইয়ের সাথে একটা তুলনা হয় না। মানে যেদিন মারা গেছে ওই দিনই যে বাংলাদেশে উনি ঘুমভাঙা শহরের সলোটা প্লে করার আগে ট্রিবিউট দিয়ে বলছেন যে আমি ট্রিবিউট করছি বাংলাদেশের হিস্ট্রির বেস্ট এভার গিটারিস্ট আয়ুব বাচ্চু। বলেছে যে উনার এত কাজ, এর সাথে আমার তুলনা হয় কোথায়? মানে আমি মানে মানে উনার মতো, ওনার তো ধারে কাছে সমানও আমি বাজাইনি, কাজ করিনি। এটা কোনো তুলনায় আসতে পারে না, এটা হলো মানুষজনের বানানো। আয়ুব বাচ্চুর মানে অনেক উপরে রেখেছেন কমল। তুমি টেকনিক্যাল ব্যাপার চিন্তা করলে সেটা অন্য জিনিস। টেকনিক্যাল ব্যাপারে তাও দুইজনের প্লেয়িং দুই রকমের। মানে মানে দুজনের জনরাই আলাদা। কমলের জনরাটা একটু হেভি ভাব বেশি, আয়ুব বাচ্চু হেভিটা একটু কম। আর আমি যেহেতু অনেক গিটার শুনি, মিউজিক শুনি, সেই ক্ষেত্রে আমি টেকনিক্যাল ব্যাপারগুলো মোটামুটি বুঝি ভালোই। সেই ক্ষেত্রে আমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমার কাছে শুধু না, যারা গিটারের খুব ফ্যান তাদের কাছে সেটা হলো সাউন্ড, ক্লিয়ার সাউন্ড।
সেই ক্লিয়ার সাউন্ডের ক্ষেত্রেও কিন্তু আয়ুব বাচ্চু কমলের চেয়ে বেশ ভালো মতো এগিয়ে। মানে নয়েজ কন্ট্রোল বলে একটা জিনিস আছে, সেই ব্যাপারে আয়ুব বাচ্চু খুব এক্সপার্ট ছিলেন, যেটা আয়ুব বাচ্চুর চেয়ে ভালো বাংলাদেশে আমি একমাত্র অনেকেই দেখেছি এই নয়েজ কন্ট্রোল। আচ্ছা হোক, গিটারের ব্যাপারটা গেল, প্রিন্স মাহমুদের সাথে না আয়ুব বাচ্চু কখনো এই ব্যাপারটা ছিল না। কিন্তু তুমি ধন্যবাদ এই প্রশ্নটা আনায়। আয়ুব বাচ্চু কিন্তু এখানেও একটা আলাদা ব্যাপার আছে, সেটা হলো তুমি জানো কি না, আয়ুব বাচ্চুর মিক্সড অ্যালবামের যত গান, এরও কিন্তু একটা বড় অংশ আবার তার সুর করা নিজের। যেমন দেখা গেছে যে ওই অ্যালবামের বাকি 8-9টা গান হয়তো প্রিন্স মাহমুদ বা অন্য কারো সুর করা, শুধু আয়ুব বাচ্চুর গানগুলা বাচ্চুর সুর করা। এটা অবশ্য জেমসের ক্ষেত্রেও ছিল প্রথম দিকে, জেমসের গানগুলো জেমসের সুর করা থাকতো। তো প্রিন্স মাহমুদের সুরে আয়ুব বাচ্চু হিট গান কিন্তু অত বেশি না, যেমন পালাতে চাই, বেলা শেষে, এই 2টা গানই ব্যাপক হিট। ও আর বেশ হিট আছে ধরো যে তোমার শেষ দেখা বা ওই যে জীবনানন্দের কবিতায়, এই গানগুলো। কিন্তু তুমি দেখো আয়ুব বাচ্চুর কিন্তু মানে হিট গান যেগুলা মানে ম্যাক্সিমাম নিজের সুরে। তো ওই দ্বন্দ্ব না থাকলেও প্রিন্স মাহমুদের মানে এই ব্যাপারটা হয়তো একটু ছিল যে আয়ুব বাচ্চু চেষ্টা করতেন যথাসম্ভব নিজের সুরই করতে, মানে অন্যের সুরে গান গাইতে উনি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, কারণ উনার অন্যের সুরে গানের সংখ্যা খুব বেশি না। ওকে ব্যাপার। ওকে, এইবার একটা পপুলিস্ট টপিক নিয়ে আসি, সেটা হলো যে আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন এই এলআরবি এবং ফিলিংস একটা যৌথ অ্যালবাম করছে, সম্ভবত স্ক্রু ড্রাইভার, 2টা স্ক্রু ড্রাইভার, ক্যাপসুল 500, ওটার কথা আমার মনে নেই, আমার স্ক্রু ড্রাইভারটার কথা মনে 500 আছে। এ নীল বেদনা হাঁটতে হয় সব। তো তখন কিন্তু জেমসের সাথে আয়ুব বাচ্চু অনেক জনপ্রিয় ছিল। এরপরে আমরা যখন আরেকটু বড় হলাম, স্কুলে পড়ি, তখন প্রিন্স মাহমুদের এই যে পিয়ানো অ্যালবামটা হলো, ওইখানে জেমস এবং আয়ুব বাচ্চু ছিল। ওইখানে কিন্তু অলরেডি আয়ুব বাচ্চুর চেয়ে জেমস বেশ জনপ্রিয় হয়ে গেছে। জেমসের গানগুলো মহা পপুলার, আয়ুব বাচ্চু গানগুলো অত পপুলারিটি পায়। হ্যাঁ, মানে পিয়ানো অ্যালবামে যে আয়ুব বাচ্চু ছিল এটা হয়তো এখন অনেকের মনেই নাই। হ্যাঁ, জেমসের গানগুলো সবার মনে গেঁথে আছে। ওই অ্যালবামে জেমসের এক নদী যমুনা, বাংলাদেশ, এক নদী যমুনা, তুমি জানলে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আয়ুব বাচ্চু এক 3 পুরুষ গানটা পপুলার গান, কিন্তু ওই যে দেখো ওখানেও কিন্তু 3 পুরুষ, আবার কিন্তু আয়ুব বাচ্চু নিজের সুরে। হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে স্ক্রু ড্রাইভার এবং পিয়ানো এই টাইমলাইনের মধ্যে তো আসলে অনেক দিনের পার্থক্য না, কয় বছরের পার্থক্য? 5 বছর না, আর একটু বেশি হবে না, 5। স্ক্রু ড্রাইভার 95, পিয়ানো 2000 সালে অ্যালবাম। ওকে, তো এই যে এই সময়ের মধ্যে যে আয়ুব বাচ্চু জেমসের চেয়ে পিছিয়ে পড়ে গেলেন, বেশ খানিকটা পিছিয়ে পড়ে গেলেন, এইটার পেছনে আসলে কারণটা কি? আচ্ছা, এইটা আমি বলি, আয়ুব বাচ্চুর পপুলারিটিটা ছিল মানে যখন উনি সবচেয়ে পপুলার, এই টাইমলাইনটা হলো 1992 থেকে 1996। এই টাইমে, এই যে 92, মানে এই টাইমে তার যে অ্যালবামগুলো, ব্যান্ড অ্যালবাম, এলআরবি ফার্স্টে ডবল অ্যালবাম, এলআরবি 1 and 2, তারপরে ডবল অ্যালবামটা একটা রেভলিউশন ছিল, যে প্রথম অ্যালবাম সেটা ডবল, বাংলাদেশে এর আগেও ডবল অ্যালবামে করেন, মানে প্রথমেই আয়ুব বাচ্চু যাকে বলে কাঁপিয়ে দিয়েছিলেন আর কি। এরপরে সুখ, তবুও, ঘুমন্ত শহরে, পরে ফিলিংসের সাথে 2 ব্যান্ড মিলে যে 2টা অ্যালবাম, স্ক্রু ড্রাইভার আর ক্যাপসুল। তো এই আবার সলো অ্যালবাম কষ্ট। হ্যাঁ, তো এই টাইমের মধ্যে আয়ুব বাচ্চু একেবারে নাম্বার 1 ছিলেন, এবং তখন তার কম্পিটিশন ছিল মূলত হলো মাকসুদের সাথে। মাকসুদ বিশাল পপুলার ছিলেন ওই টাইমে, তবে আয়ুব বাচ্চু পপুলারিটি অনেক আগে এগিয়েছিলেন আর কি। যাই হোক, তো জেমস আসলে পপুলারিটি পাওয়া, একটু করে পপুলারিটি পাওয়ার শুরু করেন হলো যে জেল থেকে বলছি পালাবে কথা, কিন্তু ওই টাইমে আয়ুব বাচ্চু ধারে কাছেও পপুলার ছিল না। এইটা কারণটা আমি ওই যে জেমসের পর্বে বলেছিলাম, যে জেমস যখনই 1996 সালে নগর বাউল অ্যালবামটা বের হলো, ওই যে ওখানে বলেছিলাম যে জেমস যখন দেখলো যে লিরিকগুলা সব আমাদের চেনা পরিচিত জিনিস নিয়ে, যে মান্নান মিয়ার তিতাস মলম বা নাগনাগিনীর সাপুর এদেরকে নিয়ে গান, যাত্রা নিয়ে গান, বা মানুষের একদম ডিপ ফিলিংসের গান, তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার, বা তোমাদের মাঝে কি কেউ আছে, এই ধরনের, মানে যে জেমসের লিরিক যেটা যে দেহলোভী এবং অন্যান্য, এই মানে আয়ুব বাচ্চু গানের লিরিক্সগুলো ওই টাইপের ছিল না, মানে লিরিক্সের ব্যাপার সব কিছু মিলে জেমসের ভয়েসের একটা ইউনিক ব্যাপারটা, পাগলা টান, যে পাগলামিটা আছে, ওইখান থেকে হলো জেমসের পপুলারিটিটা চলে আসলো। এবং দুঃখিনী দুঃখ করো না, যে অ্যালবামটাই বললাম, একটু মজা কাহিনী বলে, আয়ুব বাচ্চু জেমস সারা জীবনই চরম ক্লোজ ফ্রেন্ড ছিলেন।
মানে কম্পিটিশন থাকলেও নিজেদের মধ্যে এক ফোঁটা তাদের সম্পর্কে কোনোদিন নষ্ট হয়নি। হ্যাঁ, বছর যেদিন মারা গেলেন ওই দিন তো একটা কনসার্ট ওটা ছিল, তো সবাই জানে তো যে জেমসের জেমসের ওই যে কান্না, কান্নার বিষয়, ওটা এখনো ইউটিউবে দেখা যায়। হ্যাঁ ওটা তো আছেই। তাদের মধ্যে সব সময় প্রচন্ড ভালো ফ্রেন্ডশিপ ছিল, এটা আমি ওই 90 দশক থেকে আমি খেয়াল করতাম যে না, যে এদের মধ্যে এত কম্পিটিশন কিন্তু দুইজনের খুবই ক্লোজ ফ্রেন্ড, কেউ কোনোদিন কারো বিরুদ্ধে কোনো আলতু ফালতু কথা বলেনি, কখনোই না। তো সেই তো যেটা হয়েছে কিন্তু মজা এখানে হলো যে সেই ফ্রেন্ডশিপ থেকেই কিন্তু এই যে ক্যাপসুল, তারপরে স্ক্রুড্রাইভার, এই অ্যালবামগুলা, মানে আইয়ুব বাচ্চু হয়তো চিন্তা করেছিলেন যে এত ভালো রকস্টার জেমস, ওকে একটু প্রমোট করি ওর ব্যান্ডকে। আবার দক্ষিণ দুঃখের কথা আমি শুরুতেই বললাম প্রোগ্রামে যে সুলতান আহমদ বাবুলকে, তো মজার কাহিনী হলো এই জেমস কিন্তু পরবর্তীতে তার পপুলারিটিটাকে ছাড়িয়ে গিয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে একটু যেমন আইয়ুব বাচ্চুর বেইস বাবা সুমনের সাথে কিছু প্রবলেম, কিন্তু জেমসের সাথে কিন্তু কখনোই এ ধরনের কোনো সমস্যা হয়নি, বরং দুইজনের মধ্যে একটা নীরব কম্পিটিশন চলেছে, তাতে লাভবান হয়েছে আমরা, যে আমরা দারুণ দারুণ সব গান পেয়েছি। তো দেখা যাচ্ছে যে দক্ষিণ দুঃখ করোনা অ্যালবামে ওই সুলতানা বিবিয়ানা বা দক্ষিণী দুঃখ করোনা, চলতি পথে জাদুকর ভালোবাসা, যদি হলো এই টাইপের গানগুলো, মানে তখন মানুষ হলো একটা জেমসের মায়ায় পড়ে গেল। কিন্তু মানে একটু দুঃখের ব্যাপার হলো এই যে জেমসের যখন এরপর হলো জেমসের অ্যালবামগুলো বা ফিলিংসের অ্যালবামগুলো আলোচিত হওয়া শুরু করলো, লেইস ফিতা লেইসটা অত চলেনি, তো তারপরও জেমসের নামে চলে গেছে, একটু বেশি হেভি ছিল গানগুলো, সবাই নিতে পারেনি। আবার ঠিক আছে বন্ধু 99 সালে, এর মধ্যে কিন্তু এলআরবি আর আইয়ুব বাচ্চুর দুর্দান্ত কিছু অ্যালবাম বের হয়েছে, যেমন একা যে সলো অ্যালবামটা আইয়ুব বাচ্চুর, এটা একটা চরম অ্যালবাম। এই গানের আমি কয়েকটা গানের কথা বললাম, টাইটেল সং একা বা আর কেদোনা, তুমি নও, হ্যাঁ, এই ধরনের কিছু দুর্দান্ত, আকাশ কাঁদে বাতাস কাঁদে। এরপরে তোমার আমার এলআরবির অত্যন্ত প্রিয় অ্যালবাম তবুওর পরই সেকেন্ড যে অ্যালবামটা সবচেয়ে, ওটাও ছিল ডবল অ্যালবাম 1998 সালে, আমাদের বিস্ময়। আমাদের বিশ্ব অ্যালবাম যে আমাদের বিশ্ব অ্যালবাম হচ্ছে 3.5 হাত মাটি গানটা আছে আর কি। আমাদের বিশ্ব অ্যালবামেও দারুণ দারুণ কিছু গান ছিল, যাবে যদি যাও, ভবের দেশে, তারপরে মাঝরাতে, একটি সাঁকো, এরকম অনেকগুলা দুর্দান্ত গান ছিল। কিন্তু এই গানগুলা ওই সময় জেমসের বিশাল, আবার জেমসের সময় মিক্সড অ্যালবামের গান দিয়েও পপুলারিটি শুরু হলো, এই প্রিন্স মাহমুদের হতেও পারে এই দেখা শেষ দেখা, হ্যাঁ, পরবর্তীতে মা, এই ধরনের গান দিয়ে। তো জেমসের পপুলারিটিটার কারণে মানে আইয়ুব বাচ্চুর ভালো ভালো গানগুলো ওই সময় পিছনে পড়ে গিয়েছিল। তো এটা কারণই হলো আমি বলবো জেমসের গলাটা এমনই মানে মানুষের ভিতরে আঘাত করতো। তো আইয়ুব বাচ্চুর গানগুলা ততদিন একটু হয়তো মানুষের কাছে পুরান টাইপের মনে হয়েছে, যে শোনা বাচ্চু তো শুনলাম, এখন একটু জেমসকে এক্সপ্লোর করি। আচ্ছা, এই ক্ষেত্রে আমার আরেকটা পসিবিলিটি আসছে, ওইটা একটু আপনি দেখেন। সেটা হলো যে আইয়ুব বাচ্চু কিন্তু খুবই এক্সট্রোভার্ট প্রকৃতির মানুষ ছিল, হ্যাঁ হ্যাঁ, এবং সে দেখা যাচ্ছে প্রথম আলোর সাথে মাদক বিরোধী কনসার্ট, হ্যাঁ হ্যাঁ, আইয়ুব বাচ্চু প্রচুর টিভি প্রোগ্রাম করে। অন্যদিকে জেমসের দেখা যাচ্ছে তার ফ্যাশন সচেতনতা, পাঞ্জাবির সাথে জিন্স পরে লাইফস্টাইল চেঞ্জ করে, তারপরে দেখা যাচ্ছে যে সে তুই তো গাড়ি করে, সবাই কাউকে কেয়ার করে না, কোনো প্রোগ্রামে যায় না কনসার্টের বাইরে। আবার দেখা গেছে যে সে খুব একটা ইন্টারভিউ তার দেখা যায় না। তো এই যে সে যে আইয়ুব বাচ্চুর যে অতি অ্যাভেলেবিলিটি, বিপরীতে জেমসের যে একটা রিজার্ভনেস এবং একটা অ্যারোগেন্স, আমরা আগে আলোচনা করেছি। এই মানে জেমসের জনপ্রিয়তা ছাড়া যাওয়ার ক্ষেত্রে কিন্তু লাইফস্টাইল, এই জিনিসটা কনসার্টের ক্ষেত্রে খুব প্রভাব রাখতো। কারণ জেমস যখন পাঞ্জাবি পরে বা এক সময় তো যে চাদর ঝুলে এইভাবে এসে বা ওই টাইপের যে সাবাস বাঙালি এইসব বলে ডাক টাক দিত, তুই তো করে করে কথা বলতো কনসার্টে। তো অনেক ক্ষেত্রে আমি নিজের দেখা কনসার্টে আছে এরকম, সেটা হলো যে সেই কনসার্টে শো স্টপার ছিল এলআরবি আর নগর বাউল ছিল আগে। তো নগর বাউল পারফর্ম করে যাওয়ার পরে, জেমস পারফর্ম করে যাওয়ার পরে মানুষের এনার্জি সব শেষ। এই যে দেখা যাচ্ছে আইয়ুব বাচ্চু একটা কমন ডায়লগ ছিল না, যে আরে কি হলো। তো এই ঘটনা আমি দেখেছি, 2 বার দেখেছি, যে মানে ওইটাই আর কি, যে তুমি যেটা বললা যে জেমসের কনসার্টের পারফরমেন্সের কারণে সবাই মাতামাতি করে, নাচানাচি করে, এনার্জি শেষ। এলআরবি গান দেখার জন্য আছে কিন্তু আসলে জোর পাচ্ছে না, এই জন্য দেখা যাচ্ছে আইয়ুব বাচ্চু চিৎকার করছে আরে কি হলো বলে। তো হ্যাঁ, এই ব্যাপারটা আছে। হ্যাঁ, জেমসের লাইফস্টাইল তো বটে, হ্যাঁ, সব কিছু মিলিয়ে কনসার্টের পারফরমেন্স সব কিছু মিলিয়ে আসলে
এই আয়ুব বাচ্চুকে মানে জেমসের পপুলারিটিটা বেশি হয়ে গিয়েছিল আর কি, এটা ঠিকই। ওকে, এবার যদি তার লাইফের শেষ 5-6 বছরের হিসাবগুলো নেই, দেখা যাচ্ছে সে যখন টিভিতে আসতো, মানে সে যখন গানগুলো করতো, বিশেষ করে এই একদিন ঘুম ভাঙা শহরে বা যে গানগুলো একটু হেভি, ওই গানগুলো তো সে পারতপক্ষে গাইতেই পারতো না, খুবই প্রবলেম হতো। হ্যাঁ, তো ওই 4-5 বছরে যখন আপনি তাকে টিভিতে দেখতেন, ওই সময়টা আসলে আপনি কি ফিল করতেন? মানে আমার ওই সময় প্রায়ই মনে হতো যে আসলে মানুষের টাকা পয়সা না থাকার কারণে, না কি কারণে, মানে খ্যাতির কারণে, কি কারণে সে এত কষ্ট করে গান করতেছে, মানে আমি তার জন্য খুবই করতাম, মানে খুবই সরি ফিল করতাম, যেটা আসলে এখন আমি জেমসের ক্ষেত্রে কনসার্টে গেলে করি, যে সেই একই প্লে লিস্ট একই। তো আপনার না আয়ুব বাচ্চু কিন্তু প্লে লিস্ট কখনো এক ছিল না, তো গলা খারাপ হয়ে গিয়েছিল হ্যাঁ, তো ওই সময়গুলোতে আপনি কি ফিল করতেন? ওই সময় আমার ওই যে আয়ুব বাচ্চু পুরাণ যে কথাটা বলেছে ওইটা মনে আসতো, যে তাহলে এখন আয়ুব বাচ্চুর উচিত গান গাওয়া ছেড়ে দেওয়া, অন্য একটা উদ্যোগ নিতে পারে, যে ভালো কোনো ভোকালকে এলআরবির ভোকাল করে উনি মূলত গিটার বাজাবেন, উনি ব্যাক ভয়েস দিবেন। চিন্তা করতে, যেহেতু উনি বলেছেন যে একটা পর্যায়ে গান গাইতে পারবো না, তখন শুধুই গিটার বাজিয়ে দেবে, তাহলে এইটা তার করা উচিত। এখন আমার এই চিন্তাটা ওই টাইমে আমার মাথায় আসতো, যে এটা তার করা উচিত। কিন্তু হ্যাঁ, মানে ব্যাপার হলো আয়ুব বাচ্চু মানে শেষের দিকে গলা খারাপ হলো, ওনার ইউনিকনেস ছিল যে জেমস যেমন প্রেডিক্টেবল, জানাই আছে যে এই গানই গাবে, আয়ুব বাচ্চু সারা জীবনে কখনো তাকে প্রেডিক্ট করা যায়নি যে কি গান গাবে। মানে আমি ওই যে আমাদের ভার্সিটিতেই 4টা শো দেখেছি এলআরবির, 4টা শো মিলায় যদি এক একটা শোতে উনি 25টা করে গানও গেয়ে থাকেন, তাও মনে হয় মানে 4 শো মিলিয়ে মনে হয় 50+ গান গেয়েছেন, মানে অনেক গানই নতুন গেয়েছে, মানে সেইটা আগের শোতে গান নিয়ে এরকম হয়েছে। ওকে, আমরা যখন ছোট ছিলাম তখন ব্যান্ড সঙ্গীতকে বলা হয়তো অপসংস্কৃতি, এবং আলটিমেটলি রক গান তো মূলত ওয়েস্টার্ন থেকেই বাংলাদেশে আসছে। অন্যদিকে যদি আমরা রাধারমণের গান ধরি, লালন শাহের গান ধরি, হাসন রাজার গান ধরি, এরা তো সবাই লোকাল মানুষ, ফলে তাদের গানগুলো এই ধরনেরই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এরা তো আসলে অনেকদিন আগেই মারা গেছে, কিন্তু তাদের গানগুলো আমরা এখনো শুনি। 2089 সালে 2089 সালে কি আয়ুব বাচ্চুর গান তখনকার মানুষজন শুনবে, নাকি আয়ুব বাচ্চু দেখা যাচ্ছে 2039-এই মোটামুটি আয়ুব বাচ্চু একটা বিস্তৃত নাম হয়ে যাবে, মানে তার গানের কোনো ট্রেস থাকবে না? না, আমি মনে করি শুনবে। তার কারণ হলো, আচ্ছা ওইটা নিয়ে একটু বলি, যেহেতু শুরুতে বললা যে অপসংস্কৃতি, এটা নিয়ে একটা মজার কথা না বলি। এলআরবির মানে খুবই, আমি সরি, এই হেভি গানটা আমার খুব প্রিয় গান, উল্লেখ হলো গতকাল রাতে, মানে একটা বাংলা সিনেমায়, মানে এটাই প্রমাণ যে আমাদের কিভাবে অপসংস্কৃতি হিসেবে দেখতো ব্যান্ডের গানকে। দেখাচ্ছে যে ভিলেনদের আস্তানায় জাম্বু আরো কয়েকজন মিলে ওই জায়গায় জায়গায় টুইন ওয়ান ছিল, ওই বাজায় গতকাল রাতে গানের সাথে তারা নাচানাচি করছে। তো গানের লিরিকটা কিন্তু আবার ভিলেনদের সাথে যায়, যে গতকাল রাতে বিবেক আমার স্বপ্নের কর্নারে করলো, যে ভিলেনদের বিবেক। এরপর ওখানে নায়ককে খেয়াল নেই, জসিম বা রুবেল কেউ একজন এসে ওই ঢিসা করে ওদের মারা শুরু করেছে, গান ফুট। মানে এটাকে এরকম ফুরাতে চেয়েছিল যে আসলে এইসব গান এইসব গুন্ডা পান্ডারাই শুনে, ভালো কেউ শুনে না, হয়তো এরকম কিছুই দেখাতে চেয়েছে। যাই হোক, তো সেইখান থেকে আজকে মানে এখানেও উল্লেখ করতে হয়, মানে আয়ুব বাচ্চু মারা যাওয়ার পর আমার এই উপলব্ধিটা হয়েছিল আয়ুব বাচ্চু জেমসের ক্ষেত্রে, যে এই মানুষগুলা যখন মিউজিক শুরু করে, মানে দুইজনেরই মিউজিক্যাল, একজন তো চিটাগাঙেরই, আরেকজনের মিউজিক্যাল লাইফও চিটাগাঙের শুরু, মানে তখন তারা জানতোই না যাদের সামনে কি আছে। 80-এর দশকের শুরুর দিকে, 70-এর দশকের লাস্টে, আজকে যখন আয়ুব বাচ্চু মারা গেল, তখন যে মিউজিক অবলম্বন করে সে বেঁচে ছিল, যে মিউজিকের সে তার তুলির ছোঁয়া দিয়ে গেছে, আর্ট ক্রিয়েট করেছে, সেই মিউজিককে প্রতিষ্ঠা করে গেছে বাংলাদেশে, ব্যান্ড মিউজিক, রক মিউজিক, সেখানের একজন লেজেন্ড হিসেবে সে মারা গেল। মানে এই ধরনের মানুষদের অবদান আসলে ভাষায় বর্ণনা করা যাবে না। হ্যাঁ, এই হলো তার অবস্থা আর কি। তো মানে জিনিসটা আসলে যে ব্যান্ড মিউজিককে একবারে অপসংস্কৃতি এরকম আখ্যা দেয়া হতো, যে ব্যান্ড মিউজিক মানেই হলো গিয়ে কি বলবো, যে আজে বাজে ছেলে পেলে এইসব গান শুনে জিন্সের প্যান্ট পরা, এগুলোকে খারাপ চোখে দেখা হতো, সেই জিনিসগুলোকে তারা কোন লেভেলে পৌঁছে দিয়েছে, এটা তাদের মাহাত্ম্য প্রমাণ করে। এখন তুমি যে বলে গানের টিকে থাকা, হ্যাঁ আমি বলেছি যে তার পরিবারের অনেক বাধা বিপত্তির কারণে তার গানগুলো ছড়াচ্ছে কম, কিন্তু এটা নিয়ে মাঝখানে তোমার সাথে ব্রেকের টাইমে আলাপ হয়েছে
যে হ্যাঁ তুমি যেটা বলছিলা যে গানগুলা কোয়ালিটি আছে, এইটাই হলো কথা। যে এখনকার জেনারেশনে মানে যে ধরনের গান পপুলার হচ্ছে, মজার কাহিনী হলো তুমি দেখেছো কি না, এই যে সম্প্রতি স্পটিফাইতে এআই একটা ব্যান্ডের নামটা ভুলে গেলাম, আমি নিজে শুনলাম গান, এআই ব্যান্ডের গান পপুলার হয়েছে আর কি, মানে পুরা এআই ব্যান্ড, কোনো মানুষ না, এআই ক্রিয়েট, বিশাল পপুলার, লিস্টেও চলে এসেছে বিলবোর্ড চার্টে। সেই গানগুলো যদি তুমি শোনো, গানগুলো কিন্তু পুরান ধাঁচের গান, মানে এখনকার যুগের যে প্যাটার্নে গান, ধরো এই যে এড শিরান, বিটিএস, টেইলর সুইফট, এরা যে ধরনের পপ গান করে, R&B, ওই ধরনের গান না। কিন্তু তুমি এআই ব্যান্ডের গান শুনো, সেই গানগুলো কিন্তু শুনে মনে হয় যেন সেই 60-70 দশকের বব ডিলান বা ওরা গান গাচ্ছে, জন লেনন, হ্যাঁ, পিট সিগার, ওদের টাইপের গান, বা তোমার সাইমন অ্যান্ড গারফাঙ্কেল, লানা ডেল রে। তো তুমি দেখো যে কিন্তু সেই গান কিন্তু বিশাল পপুলার হয়েছে। তার মানে মিউজিক, এটা শুধু মিউজিক না, এটা ফ্যাশনের ক্ষেত্রে হয়, পুরান জিনিস কিন্তু ফিরে আসে। মিউজিক আর ফ্যাশনের ক্ষেত্রে কিন্তু পুরান জিনিসগুলো বারবার ফিরে আসে, কখনো ফিউশন হয়, কখনো ভাবে ফিরে আসে। তো 100% ধরো আপাতত হয়তো নানান যে পারিবারিক বাধা এবং অন্যান্য কারণে এখনকার জেনারেশন হয়তো এলআরবির খুব বেশি গান জানেনি। তো এই গানগুলো যেহেতু অসাধারণ গান, অবশ্যই 2039 সালে আমার বিষয়, আমার সন্তানদের জেনারেশন, আলফা জেনারেশন বা এর পরেরও জেনারেশন, বিটা জেনারেশন, গামা জেনারেশন আসবে, অবশ্যই আয়ুব বাচ্চুর যে কোয়ালিটিফুল যে গানগুলা, তার ম্যাক্সিমামই টিকে থাকবে মনে হয়। নাহলে যে এআই ব্যান্ডের গান মানুষের এত ভালো লেগেছে, হচ্ছে গানগুলো তো নতুন ধরনের না, সেই পুরান ধাঁচের। ওকে, আমাদের ভার্সিটিতে যেমন ফোকলোর ডিপার্টমেন্ট আছে, মিউজিক ডিপার্টমেন্ট আছে, সেইখানে তো দেখা যাচ্ছে যে সেই ওই রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, ওই ধরনের জিনিসপত্র নিয়েই করা হয়। তো ভবিষ্যতে কি এই যে মিউজিক ডিপার্টমেন্টে এই আয়ুব বাচ্চু বা জেমস যাদের এই রক গানগুলো ছিল, ওগুলো ইনক্লুড হওয়ার কোনো সম্ভাবনা দেখেন? বা আয়ুব বাচ্চুকে নিয়ে কেউ থিসিস করতেছে, পিএইচডি করতেছে, এরকম কোনো সম্ভাবনা দেখেন? নাকি আসলে যারা রক মিউজিকের লাভার, আমাদের ওই জেনারেশনটা যেহেতু হয়ে গেছে, অবসোলেট হয়ে গেছে, ফলে এইটা আসলে এই কোনো একটা জেনারেশনের ওই ক্রেজিনেস হিসেবেই শেষ হয়ে যাবে? আয়ুব বাচ্চু বা জেমসকে নিয়ে কখনো কোনো পিএইচডি থিসিস, একাডেমিক পিএইচডি বা ওই ধরনের কিছু হবে না? যেমন লালন গবেষকের অনেক লালন গবেষক আছে, এই মোটা থিসিস আছে। বাচ্চুদের ক্ষেত্রে সেটা হবে না, তারা শুধু একজন এন্টারটেনার হিসেবে থেকে যাবে। আপনার কি মনে হয়? না, আমার ধারণা হবে, তাদেরকে নিয়েও গবেষণা হবে। এটা আসলে ওই যে জীবিত অবস্থায় তো আসলে মূল্যায়ন হয় না, আয়ুব বাচ্চু তো মারাই গেছেন, যাই হোক, কিন্তু খুব বেশি সময় যায়নি, এটা হবে। তার কারণ হলো আমাদের যে, এটা দুঃখজনক যে আমাদের এখনো মানে সেই আমরা পড়ে আছি শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লালন গীতি, পল্লী গীতি, এইসব নেই। আমি খুব হতাশ হয়েছি, আমি ভেবেছিলাম যে নতুন করে যেহেতু আবার শুরু হয়েছে, অন্তত আধুনিক গান বা ব্যান্ড গান নামে কোনো একটা ক্যাটাগরি থাকবে না, ওই সেই আগের মানে এটা অবশ্য কারণ আছে। কারণ কি, তুমি এখন দেখো আমরা সিনিয়র, কিন্তু আমরা কিন্তু এখনো চূড়ান্ত সিনিয়রিটি লেভেলে যাইনি। হ্যাঁ, যেমন এখনো কিন্তু আমাদের বাবা মারা বেঁচে আছেন, যারা কিন্তু আসলে ব্যান্ড সঙ্গীতের জেনারেশন না। হ্যাঁ, এই জেনারেশনটা দ্রুত মরে যাওয়া উচিত না, সেভাবে বলবো না। তো উনারা যখন থাকবেন না, ধরো আরো 20 বছর পরের কথা, হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, পল্লীগীতি, এগুলো থেকে যাবে ওই যে কোয়ালিটির কারণে থেকে যাবে। হ্যাঁ, এগুলো কিন্তু ওই কারণে থেকে যাবে না যে আমাদের বাপ মারা, হ্যাঁ, ছোটবেলায় অনেকটা আমাদের ম্যাক্সিমামই রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত শোনার কাহিনী কি, যে বিরক্ত লাগতো, বাপ মারা শুনতেছে, অসহ্য লাগতো, কি শুনে ওই কানে আসতো। কিন্তু বড় হতে হতে কিন্তু নিজেরাই এক সময় ফিল করা শুরু করছে যে না, এই গানগুলো খুব সুন্দর, গানের কথা ভালো, মন দিয়ে শোনা শুরু করেছে। এইটাই হলো কাহিনী। তো এই যে জেমস আয়ুব বাচ্চু, শুধু জেমস আয়ুব বাচ্চু মানে আয়ুব বাচ্চু জেমস ওনাদের কাহিনী না, পুরা ব্যান্ড মিউজিকেরই আমাদের যত ভালো ভালো গান আছে, এগুলোর ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটবে। যখন আমরা সিনিয়র হব, আমরা ধরো 20 বছর পরের কথা, 20-25 বছর, যখন আমরাই ডমিনেটিং হব, আমরাই হব মুরব্বী, আর মানে এখন মানে আমাদের সন্তান যারা, তাদেরও যখন বয়স 30 পার হয়ে যাবে, আমি নিঃসন্দেহে মনে করি যে তখন অবশ্যই এইসব আয়ুব বাচ্চুদের মতো লেজেন্ডারি মিউজিশিয়ানদের নিয়ে আলোচনা হবে, তাদেরকে নিয়ে থিসিস তো হবেই, এবং কি বলবো যে ওই সময় হ্যাঁ তাদের গান, যে হয়তো আয়ুব বাচ্চু সঙ্গীত, জেমস সঙ্গীত হবে না, কিন্তু
আলাদা ক্যাটাগরি হবে না, কিন্তু তাদেরকে নিয়ে গবেষণা ওইভাবে হবে। আচ্ছা, লাস্টে যে জিনিসটা আমি জানতে চাই সেটা একটু নির্মম ধরনের কথা। যেমন সৌমিত্র চট্টোপাধ্যায় 85 বছর বয়সে মারা গেছে, তবু তাকে মিস করতেছি, এই করতেছি, সেই করতেছি না, অনেক কান্নাকাটি। যে কোনো জনপ্রিয় ব্যক্তিত্ব বা কীর্তিমান মানুষ মারা গেলেই দেখা যাচ্ছে তাকে নিয়ে সবাই শোক করে। হ্যাঁ হ্যাঁ বাট আপনার কি মনে হয় না যে যারা আসলে ক্রিয়েটিভ মানুষ, তাদের আসলে যতদিন তারা আউটপুট দিতে পারে, এরপরে তাদের জন্য বেঁচে থাকাটা তাদের নিজেদের জন্য খুব যন্ত্রণাদায়ক বা ক্লান্তিকর, কারণ সে তো আর আগের মতো প্রডিউস করতে পারতেছে না। তো সেক্ষেত্রে এই ধরনের মানুষ মারা গেলে বরং আসলে তাদের মিস না করে, তাদের জন্য দুঃখ না হয়ে বরং বলা উচিত যে সে অন্তত অবশেষে একটা শান্তি পাইলো, এই ধরনের করা উচিত। এটা কিন্তু সত্যি কথা, মানে শুনতে নির্মল হলেও কথা সত্যি। যেমন আমি যদি বাংলাদেশের ব্যান্ড মিউজিক জগতেরই বলি, আমি যদি মাকসুদের কথা বলি, কি জনপ্রিয় এক সময়কার, মানে আয়ুব বাচ্চুর আগমনের আগে 80 দশকের লাস্টে বাংলাদেশের সব দুই বাংলা মিলে, শুধু বাংলা মেলায় যায় রে গান তো এখনো, মেলায় যায় রে প্লাস মৌসুমী, চিঠি, এইসব গান দিয়ে দুই বাংলা মিলেই সবচেয়ে জনপ্রিয় রক, মানে বাংলাদেশের প্রথম রক স্টার বলা যায় মাকসুদকে। তো পরবর্তী মাকসুদ 90 দশকেও বিশাল জনপ্রিয় ছিলেন, ফিডব্যাক ছাড়ার পরেও। কিন্তু আজকে দেখো মাকসুদ জীবনের নানান কাহিনী, উনি কিন্তু জানো কিনা জানো, উনি কিন্তু এখন বিদেশে চলে গেছেন, দেশে নেই আর। ফ্রেন্ড লিস্টে আছেন তো, দেখেছি আর কি। তো এই যে দেখো যে এই যে অবস্থাটা, বা ধরো হাসান বা শাফিন আহমেদের কথাই বলি, উনি কি মানে শেষের দিকে জেনজির মধ্যে এত পপুলার ছিলেন না। এবং সবচেয়ে মজার কাহিনী হলো, এককালে সবচেয়ে মাইলসের পপুলার, এটা আমি উল্লেখ করি যে সময়ের ফেরে কীভাবে অনেক চেঞ্জ হয়ে যায়, যে মাইলসের গান একটা বলে সেটা ফিরিয়ে দেওয়া, এখন কিন্তু সে অবস্থা নেই। নতুন জেনারেশন কাছে মাইলসের সবচেয়ে জনপ্রিয় গান হলো নীলা, যেটা কিন্তু হামিন আহমেদের গাওয়া। এইটাই। তাহলে দেখো যে শাফিন আহমেদের একই কাজ। আর হাসান তো প্রাথমিক জনপ্রিয়তা তো 2002-03 সালের পরই ছিল, মাঝখানে উনি আমাদের মিউজিকও ছিলেন না। এখন আবার কাম ব্যাক করেছে, কি শুধু শো করেন, কোনো গান রিলিজ নেই, কিচ্ছু নেই। শো নিয়েও চরম সমালোচনা আছে, দেখা যায় যে ওই মানে ট্র্যাক ছেড়ে দিয়ে বসে থাকে, মানে খ্যাপা অনেক মানুষজন যে কেন মানে ভালো মতো বাজানো হয় না গানগুলো, অনেক অভিযোগও আছে। এই জন্য মাঝখানে মনে হচ্ছিল যে হাসান হয়তো আগের পপুলারিটি নিয়ে ফিরে আসবেন শোতে, না সেটা হয়নি, কারণ অনীহা, মানে ওনাদের অনীহা। তো এই যে ধরো তুমি যেটা বললা যে আসলে তাদের সেরা সময় অনেক আগেই পার করে যত দীর্ঘায়িত হওয়া মৃত্যু, এটা আসলে তোমার কাছে সত্য। মানে এই ক্ষেত্রে আমি বলবো যে সুচিত্রা সেন সঠিক কাজটা করেছিলেন, যে উনি যে জীবনের শেষ প্রায় কয়েক দশক দৃষ্টির আড়ালে চলে গিয়েছিলেন। আমার মতে সৃষ্টিশীল মানুষদের এটাই উচিত, কথাটা নির্মাণ শোনালেও, যে যখন আমি আর এন্টারটেইন করতে পারছি না। জেমসের ক্ষেত্রে ব্যতিক্রম, জেমস এখনো, এবং তুমি সবাই নিশ্চিত যে আমৃত্যুই 1 নম্বর গায়ক থাকবে। জেমসের কেসটা পৃথিবীতেই খুব রেয়ার কেস। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যখনই আসলে আমার এন্টারটেইন করার ক্ষমতা নেই, এন্টারটেইনতে উচিত নিজের সম্মানটা বা মানুষের কাছে একটা মিথ হিসেবে বরং বেঁচে থাকুক, যেটা সুচিত্রা সেন শেষ কয়েক দশকে ছিলেন। আমার মতেও এটাই হওয়া উচিত। তো সেই দিক থেকে আমরা আয়ুব বাচ্চুকে আসলে বলবো যে উনি সঠিক, তোমার কথা সত্য, উনি সঠিক সময় চলে গেছেন, যার কারণে কিন্তু আমরা মানে এরকম মানে দেখতে পাচ্ছি না তার ক্ষেত্রে। উনি মানে থাকবেন, চিরকাল প্রাসঙ্গিক থাকবেন ওনার মিউজিক দিয়ে। আচ্ছা, নর্মালি আমার বাবল রেশিও শেষ হয়ে আমি একটা এক্সট্রা দিই, কিন্তু আমি আজকে ডিসাইড করলাম যে আয়ুব বাচ্চু ক্ষেত্রে যেটা হয় যে ওনাকে দিয়ে যেহেতু আমি রক গান করা শুরু করছিলাম, তো এই জন্য আজকের আমি বাবল রেশিও শেষটা একটু ডিফারেন্টভাবে করতে চাই। আপনি নিজে যেহেতু গান বাজনা করেন, দেখি বিভিন্ন প্রোগ্রামে আপনি নিজেও গান, তো আমি আজকের বাবল রেশিওটা আপনার এই আয়ুব বাচ্চুর কোনো একটা গানের মাধ্যমে শেষ করতে চাই। তো সেটা অবশ্যই সেই তুমি জানো না, না অবশ্যই না, সেই তুমি গাইতে আমার একটু ভালো লাগে না। তো ঠিক আছে, মানে আপনি আজকে 4 নম্বর আসছেন, আশা করি 5 নম্বর 6 নম্বর 7 নম্বর অনেকবার আসবেন। আমি গান শুনি, গান শুনে শো শেষ হয়ে যাক। আচ্ছা, আমি একটা গানের অল্প একটু গাই। এটা হলো এলআরবির ঘুমন্ত শহরে অ্যালবামের একটা গান, সুখী ছেলে। এই গানটা মানে আমার অল্প বয়সে যখন শুনতাম, গানটা শুনে আমার মনে হতো এই সুখী ছেলের মতো আমিও ঘর ছেড়ে চলে যাই, সেই জন্য এই গানটা আমি একটু গাই। ঘর ছাড়া এক সুখী ছেলে, আনমনে আজ এইখানে,
ঘর ছাড়া এক সুখী ছেলে, আনমনে আজ এইখানে, চলে যাবে দূরে কোথাও, ঠিকানাগুলো ছিঁড়ে ফেলে, চলে যাবে দূরে কোথাও, ঠিকানাগুলো ছেড়ে ফেলে। ঘর ছাড়া এক সুখী ছেলে, আনমনে আজ এইখানে। ধন্যবাদ।